ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা, বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতি, তেহরানে ব্যাপক বোমা বর্ষণ, লেবাননেও আঘাত, অস্তিত্ব রক্ষার যুদ্ধের ঘোষণায় হিজবুল্লাহর। মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি নিয়ে দুশ্চিন্তা, সরবরাহ ঠিক রাখতে রাশিয়ার তেল কেনার চিন্তা, বড় বাধা পরিশোধন ক্ষমতার ঘাটতি, তৃতীয় দেশের সহায়তা নেয়ার পরামর্শ। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি হলে নেওয়া হবে সিঙ্গাপুর, এভার কেয়ারে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী। ঈদ ঘিরে তড়িঘড়ি করে তৈরি হচ্ছে বাসের কাঠামো, রাজধানীতে গড়ে উঠেছে অবৈধ ওয়ার্কশপ, অনিয়ম নিয়ে কথা বলতে নারাজ বিআরটিএ চেয়ারম্যান, দুর্ঘটনা রোধে কঠোর হওয়ার তাগিদ। এবং নৌপথে ঈদ যাত্রায় ভোগান্তি দূর করতে যুক্ত হচ্ছে নতুন ঘাট, সদরঘাটের সঙ্গে এবার লঞ্চ ছাড়বে বসিলা ও শিমুলিয়া থেকেও, অনায়াসে ঢাকা ছাড়তে পারবেন মানুষ, আশা কর্তৃপক্ষের। দেখছিলেন শিরোনাম, ভোরের সময়ের সঙ্গে আছে আরিন আয়াত। ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। শুক্রবার দিবাগত রাতে মুহুর্মুহু বোমা বর্ষণ করে দুটি দেশ। তেহরানে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সরকারি স্থাপনার সঙ্গে জনবহুল বেসামরিক এলাকাও লক্ষ্যবস্তু করা হয়েছে। লেবাননে স্বাস্থ্য কেন্দ্রে হামলায় অন্তত 12 স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। ইসরায়েলের বিরুদ্ধে অস্তিত্ব রক্ষার যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। এদিকে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে পাল্টা হামলা করেছে ইরান। ক্ষেপণাস্ত্র হামলায় বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে 22 মেরিন সেনা মোতায়েন করার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় শুক্রবার রাতে তেহরানের কেন্দ্রস্থলের খুব কাছাকাছি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিভিন্ন সরকারি স্থাপনার সঙ্গে জনবহুল বেসামরিক এলাকা লক্ষ্যবস্তু করা হয়েছে। বিস্ফোরণে কেঁপে উঠে আজাদি স্কয়ার, নবনিয়াদ সহ বিভিন্ন এলাকা। কেন্দ্রীয় মার্কাজি প্রদেশের একটি গ্রামে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। এছাড়া হরমুজ প্রণালীর কাছে ইরানের খার্গ দ্বীপে সামরিক স্থাপনা লক্ষ্য করে বোমা বর্ষণ করেছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ লেবাননের একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলার সময় কেন্দ্রটিতে জরুরি চিকিৎসা কার্যক্রম চলছিল। কর্মরত মেডিকেল স্টাফরাই প্রধানত হতাহতের শিকার হন। এছাড়া দেশটির নাবাতিয়ে শহরে একটি বাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এতে শিশুসহ ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। লেবাননে ব্যাপক মাত্রার হামলার মধ্যে ইরানের মিত্র হিজবুল্লাহ বলছে, ইসরায়েলের বিরুদ্ধে অস্তিত্ব রক্ষার যুদ্ধ শুরু করেছে তারা। তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান। কিছুক্ষণ পরপর ইসরায়েল জুড়ে বেজে উঠছে সাইরেন, আর সঙ্গে সঙ্গেই বাংকারে আশ্রয় নিতে ছুটছে মানুষ। ইসরায়েলের মধ্যাঞ্চলে অন্তত 3টি স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আগুন ধরে বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে অন্তত 2200 মেরিন সেনা মোতায়েনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের মতে, ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছড়িয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এই পরিকল্পনা করছে। এবিসি নিউজ জানায়, ওয়াশিংটন এসব মেরিন সেনাদের মধ্যপ্রাচ্যে থাকা 3টি যুদ্ধ জাহাজে মোতায়েন করার কথা ভাবছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। রাশিয়ার জ্বালানি পেলে মধ্যপ্রাচ্য নির্ভরতা কমবে, তবে এক্ষেত্রে বড় বাধা বাংলাদেশের পরিশোধন সক্ষমতার অভাব। রুশ জ্বালানি তেল কিনতে আগ্রহ প্রকাশের পরিপ্রেক্ষিতে এমন দুর্বলতাকে সামনে আনছেন বিশ্লেষকরা। পরিশোধনে তৃতীয় কোনো দেশের সহায়তা না পেলে পরিশোধিত রুশ তেল কেনা হতে পারে বিকল্প সমাধান। এদিকে রফতানি মন্দার কঠিন সময়ে জ্বালানি নিয়ে দুশ্চিন্তায় থাকতে চান না শিল্পোদ্যোক্তারা। MSRFN-এর রিপোর্ট। বিশ্বে প্রতিদিন 100 মিলিয়ন ব্যারেল জ্বালানি চাহিদার বিপরীতে রাশিয়ার উৎপাদন প্রায় 10 মিলিয়ন ব্যারেল, অর্থাৎ 10% তেলের বাজার নিয়ন্ত্রণ করে মস্কো, যার সিংহভাগেরই ক্রেতা চীন, ভারত সহ এশিয়ার দেশগুলো। তবে বাংলাদেশের অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদার প্রায় 70% যোগান মেটায় সৌদি আরব ও আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্য। কিন্তু ইরান যুদ্ধে দেশগুলোর উৎপাদন ব্যাহত ও হরমুজ প্রণালী বন্ধে তৈরি হয়েছে সংকট। এমন অবস্থায় শিল্পে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিয়ে দূরদর্শী পরিকল্পনা চান উদ্যোক্তারা। বহির্বিশ্বের তেলের দাম যদি বেড়ে যায়, সেক্ষেত্রে হয়তো আমাদের পক্ষে এটা একটু কষ্টকর হবে, অর্থাৎ আমাদের কস্টিং বেড়ে যাবে। গ্যাস হোক,
এলএনজি হোক এবং তেল হোক, সেটাতে ডাইভার্সিফিকেশন হয়, কোনো কান্ট্রি স্পিক না হয়, যাতে এরকম প্রবলেম ভবিষ্যতে হলেও আমাদের অর্থনীতি থেমে না যায়। বাস্তবতার নিরিখে মজুদ ঠিক রাখতে রাশিয়ার তেল কেনার কথা ভাবছে বাংলাদেশও। তবে এক্ষেত্রেও আছে বিপত্তি। কেবল মধ্যপ্রাচ্যের হালকা তেল পরিশোধন করতে পারে ইস্টার্ন রিফাইনারি। রুশ কিংবা ভেনেজুয়েলার মতো ভারী ক্রুড পরিশোধনের সক্ষমতা নেই দেশের একমাত্র তেল পরিশোধন প্রতিষ্ঠানটির। আমাদের যে এক্সিস্টিং ক্যাপাসিটি সেটা দিয়ে তো আমরা আসলে রিফাইন করতে পারবো না, এবং তেল আমদানি করতে গেলে একটু সময় লাগে, এলসি ওপেন করতে হয়, অনেক সময় এগ্রিমেন্ট করতে হয়, তো এইগুলো একটু সময় লাগবে, কিন্তু তারপরেও আমাদের এই চ্যানেলটা খোলা রাখা উচিত। রাশিয়ার জ্বালানিতে নিষেধাজ্ঞায় ছাড় পেলে সরাসরি পরিশোধিত তেল কেনার পরামর্শও তাদের। তেল আমদানি করে ভারতের মাধ্যমে পরিশোধন করে যদি বাংলাদেশে আমদানি করি, তাহলে এটা একটা উপায়, তার কারণ ভারতের ইতিমধ্যে সেই ক্যাপাসিটিটা আছে। বিপিসির তথ্য 2024-25 অর্থ বছরে 47 লাখ টন পরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে বাংলাদেশ। বিপরীতে এসেছে 15 লাখ টন অপরিশোধিত তেল। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে জ্বালানি তেলের সংকট কক্সবাজার উপকূলে চরমভাবে প্রভাব ফেলেছে। নদীর ভাসমান পেট্রোল পাম্পগুলোতে ডিজেল নেই, ফলে হাজার হাজার জেলে এখন সাগরে যেতে পারছেন না। তবে এই সংকট নিরসনে সরকারের সহযোগিতা চেয়েছেন জেলে ফিশিং বোর্ড মালিক সমিতি ও মৎস্য ব্যবসায়ীরা। মোহাম্মদ ফেরাজার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মাঝিরঘাট উপকূল। নদীতে ভাসমান পেট্রোল পাম্প, কিন্তু গত 3 দিন ধরে এই পেট্রোল পাম্পে নেই ডিজেল, যার কারণে পলিথিন মুড়িয়ে বন্ধ করা হয়েছে পাম্পটি। তারপরও জ্বালানি তেলের অপেক্ষায় প্রহর গুনছেন মায়ের দোয়া ট্রলারের মাঝি দিদারুল আলম। সাগর যাওয়ার জন্য তো তেলের ব্রিজ আছে, দেখি তেলের ব্রিজ বন্ধ, তেল নাই। শুধু বাঁকখালী নদীর মাঝিরঘাট নয়, এই নদীর উপকূলে রয়েছে 20টির বেশি পেট্রোল পাম্প। এসব পাম্পে জ্বালানি তেলের চাহিদা পূরণ করে কক্সবাজারের মাছ ধরার কয়েক হাজার ট্রলারের। কিন্তু অনেক পাম্প বন্ধ 7 দিন ধরে, আবার কোনোটি বন্ধ 3 দিন ধরে, যার কারণে নদীর তীরে এসেও ট্রলারগুলোর জন্য মিলছে না জ্বালানি তেল। এতে নদীতে নোঙর করা রয়েছে ট্রলারের সারি। এসব ট্রলারে দুশ্চিন্তায় দিন পার করছেন হাজার হাজার জেলে। তেল যদি খুঁজ করি, ওরা তো তেল দিতে পারে না, এখানে তেল না তাহলে তেল দিব কোথায়? এখন তেল না পাইলে কি করে যাই সাগরে? আমরা যদি না যাই, আমাদের বউ বাচ্চা কি খাবে? প্রায় 1 সপ্তাহ ধরে তেল আসতেছে না, ওই জন্য যারা ট্রলার আসতেছে এদেরকে তেল দেওয়া যাচ্ছে না। তবে দ্রুত জ্বালানি তেল সংকট নিরসনে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন জেলা ফিশিং বোট মালিক সমিতি ও মৎস্য ব্যবসায়ীরা। তাদের দাবি, সাগরে মাছ শিকারে যেতে না পারায় অনিশ্চয়তার মুখে পড়েছে লাখো জেলে। তেল না পেলে আমরা ট্রলার বের করার তো কোনো সাধ্য নাই, যার কারণে আমি সরকারের প্রতি আহ্বান জানাবো যে যত দ্রুত সম্ভব যেভাবে পারুক বাংলাদেশের মধ্যে তেলের জাহাজগুলো ঢুকুক। আমরা তেল পাওয়ার আশা করতেছি। মূলত হচ্ছে যদি তেল পাওয়া না যায়, জেলা পরিবারগুলো খুব অসহায় হয়ে পড়বে। কক্সবাজার উপকূলের মাছ ধরার ট্রলারের জন্য 21টি পেট্রোল পাম্পে প্রতি মাসে 10 থেকে 15 লাখ লিটার ডিজেল প্রয়োজন পড়ে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফা অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এর আগে এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। পরিবারের পক্ষ থেকে এয়ার অ্যাম্বুলেন্স সহ যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। গত 11 মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হয় তাকে ভর্তি করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। শুক্রবার দুপুরে অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। ঘণ্টাব্যাপী সেখানে অবস্থান করে খোঁজ খবর নেন মির্জা আব্বাসের। পরে জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রধানমন্ত্রী বরাতে জানান, মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব মির্জা আব্বাস সাহেবের শারীরিক খোঁজখবর নিয়েছেন। উনি যেটুকু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে দেখে এসে বলেছেন যে তার একটা অপারেশন প্রয়োজন। বিকেল 3টায় মির্জা আব্বাসের অস্ত্রোপচার শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা 6:15টায়। চিকিৎসক ও পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। পরিবারের পক্ষ থেকে এয়ার অ্যাম্বুলেন্স সহ যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ওনার কন্ডিশনে যে ডিটারেট করতেছিল সেদিন ওই দিন ক্যান্সেল করে আমরা একটা অপারেশন করছি, সাকসেসফুলি ডান। পেশেন্ট এখন ভালো আছে। কালকে আমরা একটা সিটি স্ক্যান করব, যদি ভালো থাকে পেশেন্ট কনজারভেটিভ ম্যানেজমেন্ট থাকবে। বাবা অনেকটা ভালো আছেন এখন, আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।
এদিকে মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন এবং এনসিপি নেতা আখতার হোসেন। আশা প্রকাশ করেন দ্রুত সুস্থ হয়ে সংসদে ফিরবেন মির্জা আব্বাস। আমরা তার পরিবারের সাথে কথা বলেছি, আমরা তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছি, আমরা তার জন্য দোয়া করি। এদিকে দেশবাসীর কাছে মির্জা আব্বাসের সুস্থতা কামনায় দোয়া চেয়েছে তার পরিবার। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। কোনো তদবির নয়, সরকার সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঠাকুরগাঁও জেলা সমিতি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। চাকরির বাজার নিয়ে তিনি বলেন, তরুণদের আত্মকর্মসংস্থান তৈরির জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। এ সময় নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় ও 4 লেন মহাসড়ক নির্মাণ সহ নানা অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দেন মির্জা ফখরুল। আমাদের ছেলেদের আনএমপ্লয়মেন্ট, অসংখ্য ছেলে আমাদের শিক্ষিত ছেলে বেকার হয়ে আছে, তাদের কর্মসংস্থান সৃষ্টি না করতে পারলে কোনো লাভ হবে না। চাকরি বাকরির ব্যাপারে হচ্ছে কি, আমি আপনাকে বলে দিই, মেরিটোক্রেসিকে প্রাধান্য দিতে হবে, মেধাকে প্রাধান্য দিতে হবে। তদবিরগুলো হচ্ছে আমরা পোস্টিং টোস্টিং এই সমস্ত দরকার আছে, সেগুলো করতে হবে, কিন্তু সেগুলোকে যদি আমরা প্রথম গুরুত্ব দিই তাহলে তো আমরা মুশকিল হবে। আরেকটা ব্যাপার আছে, সবাই শুধু ঠাকুরগাঁ চলে যেতে চায়, এদিকে চাকরি করে, আমাকে স্যার একটু দেন, ঠাকুর বদলি করে দেন, আমাকে করে, এটা এই ধারণাগুলো বাদ দিতে হবে। ভারতে অবস্থানরত শেখ হাসিনার কর্মকাণ্ডের লাগাম টানলে দুই দেশের সম্পর্কে বাধা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। হাদি হত্যার আসামিদের ফিরিয়ে আনার ব্যাপারে ভারতের সঙ্গে কথা চলছে বলেও জানান তিনি। আর শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে যোগ্যদের রাখা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। শুক্রবার নিজ নিজ জেলা পরিদর্শনে গিয়ে সব কথা বলেন তারা। সিলেট সার্কিট হাউসে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতে বসে শেখ হাসিনা সন্ত্রাসী কোনো পদক্ষেপ না নিতে পারে সে বিষয় নিশ্চিত করলে দুই দেশের সম্পর্কে কোনো বাধা নেই। কথা বলেন হাদি হত্যার অপরাধীদের ফিরে আনার বিষয়েও। ওখানে পালিয়ে যাওয়া সন্ত্রাসী শেখ হাসিনা আছে, তাদের আশ্রয়ে, তো ওখানে যাতে ওখান থেকে সে কোনো কিছু এমন সন্ত্রাসী পদক্ষেপ না নিতে পারে যাতে আমাদের দেশের ভিতরে কোনো ডিস্টেবিলাইজেশন তৈরি করতে পারে। তো এইটা যদি রিস্ট্রেইন করে ভারত রাখে তাহলে তাদের সাথে সম্পর্কতে আমাদের মানে কোনো বাধা নাই। হাদি হত্যাকারীদের বিচারে এই সরকার অবশ্যই অগ্রাধিকার দিবে এবং এটা নৃশংস একটা হত্যাকাণ্ড। দিনাজপুরের প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচি উদ্বোধন এলাকা পরিদর্শন করেন সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেন, এই কর্মসূচির উদ্বোধন হলে আর্থিকভাবে লাভবান হবেন কৃষক। খালগুলির নাব্যতা বৃদ্ধি করা এবং খালের যদি পানি নিষ্কাশনটা যাতে সহজ হয়, পানি যাতে বর্ষাকালে ধরে রাখা যায়, শুকনোর সময় যাতে সেই পানিকে ইউজ করা যায়। চাঁদপুরের কচুয়ায় শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকার কাজ করছে। ম্যানেজিং কমিটি অর্ধ শিক্ষিত নয়, এই ক্ষেত্রে যাদের অবদান আছে তাদেরকে নিয়ে কমিটি করার চিন্তাভাবনা চলছে। শিক্ষাগত যোগ্যতা ধাপে ধাপে ঠিক আছে কিনা এইটা চেক করার জন্য স্ব বোর্ড যাচাই বাছাই করে উপযুক্ত ব্যক্তি, শিক্ষিত, সমাজসেবী, শিক্ষা অনুরাগী যাচ্ছে কিনা সেইটা আমরা চিন্তা করছি। এছাড়া নতুন ও যুগোপযোগী পদ্ধতিতে পরীক্ষা নেয়ার উদ্যোগের কথা জানান শিক্ষামন্ত্রী। শিক্ষাগত যোগ্যতা লাগে। তানজিল হাসনাত, সময় সংবাদ। দেশের মানুষ আর প্রতিহিংসার রাজনীতি দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। পিলখানা হত্যাকাণ্ডে এবং জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন। শুক্রবার রাজধানীর বিজয়নগর একটি হোটেলে পিলখানা হত্যাকাণ্ড এবং জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে যোগ দেন জামায়াত আমির। এ সময় বলেন, পিলখানা হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। ঘটনার আসল রহস্য লুকাতে ভুক্তভোগীদেরকেই দোষীর কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল। জামায়াত কখনো দেশের দায়িত্ব পেলে পিলখানার ঘটনার সত্যিকার বিচার করা হবে বলেও মন্তব্য তার। এমন একটা দেশ, একটা জাতি আমাদেরকে দান করুন যেখানে আর প্রতিহিংসার রাজনীতি চলবে না, মিথ্যাচারিতা, ধোঁকাবাজি রাজনীতির নামে আর ব্যবসা হয়ে দাঁড়াবে না, যেখানে রাজনীতি ব্যবসার পণ্য হবে না, যেখানে জনগণ আর কারো দাসে, মানসিক দাসে পরিণত হবে না।
ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। জাতীয় স্মৃতিসৌধ জিয়া উদ্যানে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার। শ্রদ্ধা জানানোর পর হাফিজউদ্দিন আহমেদ বলেন, অনেক ত্যাগের পর গণতান্ত্রিক সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। ওয়াকআউট গণতান্ত্রিক চর্চার অংশ হলেও সংসদে স্লোগান দেওয়া রীতি বহির্ভূত বলে মন্তব্য করেন তিনি। শুক্রবার সকালে মহান মুক্তিযুদ্ধে শহীদ জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান নবনির্বাচিত স্পিকার হাফিজউদ্দিন আহমেদ এবং ডেপুটি স্পিকার কায়সার কামাল। শহীদ বেদিতে প্রথম শ্রদ্ধা জানান স্পিকার, এরপর ফুল দেন ডেপুটি স্পিকার। রীতি অনুযায়ী পরিদর্শন বইতেও মন্তব্য লিখেছেন তারা। আনুষ্ঠানিকতা শেষে সৌধ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনসভার প্রধান। সুশৃঙ্খল সংসদ গড়ার প্রত্যয় জানিয়ে স্পিকার বলেন, ওয়াকআউট গণতান্ত্রিক চর্চার অংশ হলেও অধিবেশন কক্ষে স্লোগান দেওয়া গ্রহণযোগ্য নয়। অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা গণতান্ত্রিক ব্যবস্থা পেয়েছি। আমরা আশা করব জনগণের স্বপ্নের সেই বাংলাদেশ আমরা ক্রমে ক্রমে উপহার দিতে সক্ষম হব। ওয়াকআউট একটি প্রচলিত রীতি, এটি সবসময় হয়ে থাকে। আমরা যখন বিরোধী দলে ছিলাম আমরাও করেছি। তবু আমি বলবো তারা মোটামুটি শৃঙ্খলাবদ্ধ ছিল। তবে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটি সংসদের রেওয়াজের বাইরে। বেলা 12টার কিছু আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান তারা। কবর জিয়ারত শেষে কথা বলেন হাফিজউদ্দিন আহমেদ। জানান, নিরপেক্ষ ভূমিকায় সংসদ পরিচালনাই তাদের লক্ষ্য। সরকার এবং বিরোধী দল যাতে সম্মিলিতভাবে স্মুথলি জাতীয় সংসদের কার্যক্রম বাস্তবায়িত করতে পারে সে ব্যাপারে আমরা নিরপেক্ষভাবে আম্পায়ারের ভূমিকা পালন করব। সরকার ও বিরোধী দলের কার্যকর সংসদীয় চর্চায় জাতির আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে আইনসভায়, এমন প্রত্যাশা জানিয়েছেন স্পিকার ও ডেপুটি স্পিকার। ঈদযাত্রার খবর শুরু হলো। ঈদযাত্রা রেলপথে ভোর থেকেই ঢাকা ছাড়তে শুরু করেন মানুষ। যাত্রী চাপ নেই, ব্যবস্থাপনাও ভালো, এতে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। রেলপথমন্ত্রী বলছেন, এবার বড় ধরনের শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই, সেবার মানে কোনো ছাড় দেয়া হবে না। ঈদযাত্রা মানেই উৎসবের আমেজ, প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এরই মধ্যে রেলপথে ঢাকা ছাড়তে শুরু করেছেন খরমুখ মানুষ। ঈদযাত্রার শুরুর দিন হওয়ায় শুক্রবার ভোর থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে শুরু হয় যাত্রীদের আনাগোনা। নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে প্রবেশ করেন প্ল্যাটফর্মে। রাজশাহীগামী আন্তনগর ট্রেন ধূমকেতু এক্সপ্রেসের মধ্য দিয়ে শুরু হয় এবারের ঈদযাত্রা। নির্ধারিত সময়ে ছেড়ে যায় অন্যান্য ট্রেনগুলোও। যাত্রী চাপ নেই, তাই কম বেশি স্বস্তি সবার চোখে মুখে। দাদি আছে, দাদির সাথে ঈদ করব, তো অনুভূতিটাই অন্যরকম। ঈদে বাড়ি যাচ্ছি, আমার খুব ভালো লাগছে। দিদিমার বাসায় যেতে অনেক ভালো লাগছে। 16 তারিখে আমার বাচ্চা কাচ্চা নিয়ে যাই, আমি ট্রেনে উঠতে পারবো কিনা আর নিজেরই কোনো গ্যারান্টি থাকবে না, এই জন্য আমি আমার ফ্যামিলি আমি আগে পাঠাচ্ছি। তবে রংপুর এক্সপ্রেস সহ 3টি কমিউটার ট্রেন কিছুটা শিডিউল বিপর্যয়ে পড়ে। অনলাইনে টিকিট না পাওয়া নিয়ে হতাশাও আছে সাধারণ যাত্রীদের। অনলাইনেই করছে, ওদের একটু প্রবলেম হয়েছিল, আর একটা ক্ল্যাশেরও একটা ছিল, প্রবলেম ছিল। আমরা যারা প্রথম দিকে ট্রাই করেছি পেয়ে গিয়েছি, কিন্তু ম্যাক্সিমামই বোধহয় মানুষ অনলাইন থেকে পায়নি। সকালে ঈদযাত্রার ব্যবস্থাপনা পরিদর্শন করেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী। এবার বড় ধরনের শিডিউল বিপর্যয়ের কোনো শঙ্কা নেই জানিয়ে শেখ রবিউল আলম বলেন, সেবার মানে কোনো ছাড় দেয়া হবে না। শিডিউল বিপর্যয়ের কোনো সম্ভাবনা আশা করি এই ব্যবস্থাপনায় থাকবে না। 5 থেকে 10 মিনিট 15 মিনিট পর্যন্ত সর্বোচ্চ সময় দেওয়া হয়। সেই সময় অনেকে নক করে হয়তো দেখছে যে বুক হয়ে আছে, এরকমের কিছু তো আছে। আমরা চেষ্টা করছি নতুন করে আরো কোচ যুক্ত করা। রেল সেবার যে মান আজকে দেখেছে যাত্রীরা স্যাটিসফাইড, সেভাবে আমরা অব্যাহত রাখতে চাই। মন্ত্রী বলছেন, সড়ক পথের ঈদযাত্রায় জ্বালানি তেল কোনো সমস্যা তৈরি করবে না। জানান, টিকিটের দামও বাড়ছে না। তেলের দাম বাড়ানো হবে না, যার ফলে ভাড়া বাড়ছে না। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঈদযাত্রায় বাড়তি ভাড়া ও লক্কর ঝক্কর বাসের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। একই সঙ্গে ছিনতাইকারী ও মলম পার্টি ধরিয়ে দিলে পুরস্কারের ঘোষণাও দিয়েছেন তিনি। ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সরকারের কঠোর নির্দেশনার অংশ হিসেবে শুক্রবার গাবতলী এলাকায় অভিযান চালায় ডিএমপির ট্রাফিক বিভাগ। অভিযানে ওয়ার্কশপগুলোতে লক্কর ঝক্কর বাস ও কাউন্টারে বাড়তি ভাড়ার অভিযোগ না পেলেও সতর্ক করা হয় পরিবহন সংশ্লিষ্টদের। রাজধানীর গুলিস্তানে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। পরিবহন সংশ্লিষ্টদের বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি। ট্রাফিক জ্যাম কমানো, এখানে যারা শ্রমিক ভাইরা আছেন আপনাদের প্রতি অনুরোধ যে বাস স্টপেজে যারা
বিভিন্ন রকম ছোট ছোট ক্রাইম করে, ছিনতাইকারী, মলম পার্টি, এদেরকে আপনারা চিনবেন, আপনারা আমাদের পুলিশকে ধরায় দিবেন, ব্যাপক সংখ্যক পুলিশ থাকবে, আমরা আপনাদেরকে ধরানোর জন্য পুরস্কার দেব। জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী ও সংসদ সদস্য শিমুল বিশ্বাস প্রত্যাশা করেন, প্রশাসন ও পরিবহন মালিক শ্রমিকদের সহযোগিতায় এবারের ঈদযাত্রা অন্য যে কোনো সময়ের চেয়ে নির্বিঘ্ন হবে। এজন্য সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। একদিকে এক গাড়িতে টেনে তুললো মাল সামান, আর এক গাড়িতে টেনে তুললো যাত্রী বাচ্চাকে। এই ভোগান্তি আমরা শুনতেও চাই না, দেখতেও চাই না। আমরা যদি সবাই একমত হই, এই আগন্তুক এই দুষ্কৃতিকারী যাত্রীর উপর হয়রানির উদ্দেশ্যে এখানে আসে, তাদেরকে ধরে যদি একটাকে পুলিশে দেই, সবার মধ্যে একটা সংবাদ পড়ে যাবে। তিনি জানান, ঈদ পরবর্তী সময়ে পরিবহন খাতে যুগান্তকারী পরিবর্তন আনবে সরকার। দুর্ভোগ আমরা যেন একটা নিষ্পত্তি করতে পারি। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আলো ঝলমলে ঢাকা, প্রযুক্তির উৎকর্ষে বদলে যাচ্ছে নগরী, কিন্তু বদলাচ্ছে না গণপরিবহনের জরাজীর্ণ রূপ। ফিটনেসবিহীন বাসের দৌরাত্মের মধ্যেই অবৈধ ওয়ার্কশপে তৈরি হচ্ছে দুর্বল কাঠামো। ঈদ সামনে রেখে দ্বিগুণ বেগে চলছে এমন কর্মযজ্ঞ। অবসরের অজুহাতে এসব বিষয়ে কথা বলতে নারাজ বিআরটিএ চেয়ারম্যান। আর ট্রাফিক পুলিশ দিচ্ছে লোকবল সংকট আর ডাম্পিং স্টেশন না থাকার দোহাই। রাজধানীর বেহাল গণপরিবহন ব্যবস্থা নিয়ে মাহদি ইসলাম দুবুর ধারাবাহিক রিপোর্টের আজ প্রথম পর্ব। রাজধানীর রাজপথ, কিন্তু দৃশ্যটা যেন কোনো দুর্ঘটনার আগের নীরব ট্রেলার। তালিমারা বডি, ভাঙা গ্লাস, ঝুলে থাকা দরজা, কালো ধোঁয়া ছড়িয়ে গর্জন তুলে ছুটে চলছে বাস। যাত্রী বোঝায় এসব আসলেই কি নিরাপদ বাহন নাকি চলমান কফিন? ছেঁড়া সিট, ফ্লোরে গর্ত, মরিচা ধরা লোহার ফ্রেম, এভাবে প্রতিদিন হাজারো মানুষ জীবন হাতে নিয়ে ওঠেন বাসে। ব্রেক কবে ফেল করবে, চাকা কবে খুলে যাবে, কোনো কিছুরই নেই নিশ্চয়তা। তবুও চলছে, কারণ বিকল্প যে নেই। যত গাড়ি চলে লোকাল গাড়ি, 80% গাড়ি ভাঙাচুরা, অবশ্যই রিস্ক হয়ে যায়। তারপরে চলতে হচ্ছে আমাদের, কিছু করার নাই তো আমাদের। ইচ্ছা মতো মন ইচ্ছা মতো চালায়। আপনি দেখতেছেন এখানে কোনো নিয়ম মানতেছে? এমন ফিটনেসবিহীন বাস নিয়ে দাপিয়ে বেড়ানো চালকদের আবার অজুহাতের শেষ নেই। ব্যাকলাইট আছে, কাজ করে, একটা জ্বলে না। রিস্ক হয়, কিন্তু গ্লাসের দাম তো বেশি। এই গাড়ি লয়ে লাগা যায়, ওই গাড়ি লয়ে লাগা যায়, লাগাই দেয়। প্রতিদিন ঘর থেকে বের হওয়া মানুষ জানেন না তারা কি তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন নাকি কোনো দুর্ঘটনার খবর হয়ে ফিরবেন। এই বাসগুলো শুধুই লোহার অবকাঠামো নয়, এগুলো দুর্নীতি, অবহেলা এবং উদাসীনতার প্রতীক। এই ফিটনেসবিহীন বাসগুলোর বিরুদ্ধে আইন রয়েছে জরিমানা, আছে জেলও। তবুও সড়কে দেদারসে চলছে এই ঝুঁকিপূর্ণ যান। এমন বাস্তবতা নতুন করে প্রশ্ন তুলছে, অভিযান কি কেবল লোক দেখানো? যাত্রীদের জীবন কি কেবল ভাড়ার টিকিটে সীমাবদ্ধ? এসব আনফিট বাসের পেছনের গল্প আরও ভয়ঙ্কর। সেই উত্তর খুঁজতে যাত্রাবাড়ির কাজলা এলাকায় সময় সংবাদ। অপরাধের সূত্র শুধু সড়কে নয়, অবৈধভাবে গড়ে ওঠা এসব ওয়ার্কশপেও। রাজধানীর উপকণ্ঠের এই ওয়ার্কশপগুলোতে অদক্ষ কারিগরদের হাতেই তৈরি হচ্ছে বাসের বডি। সারা বছর চলা এই কর্মযজ্ঞ ঈদকে সামনে রেখে পায় বাড়তি গতি। তড়িঘড়ি করে দূরপাল্লার যাত্রার জন্য প্রস্তুত করা হচ্ছে এই বাসগুলো। কাজ শিখছি, তারপরে বাসের মালিক ওরা ওদের মতো চাহিদা দিয়ে দেয় যে এতগুলো সিট লাগবে, যিনি এই কাজ করবেন, আপনার এই মালামাল দিবেন, সিট এতগুলো সিট দিব, ওনাদের সাথে কন্ট্যাক্ট করে। আমি ভাই প্রথমে সত্য কথা সব বলছি, আমাদের কোনো শিক্ষিত লোক নেই। সর্বোচ্চ মেট্রিক ইন্টার পাস আছে, আমি ইন্টার পাস। আমরা শিখছি আমাদের ওস্তাদ থেকে। আমরা কোনো ট্রেনিং নেই বাংলাদেশে, আপনি কোনো ট্রেনিং পাইবেন না। আপনি যে জায়গায় যান, কোনো ইঞ্জিনিয়ার কিছু নেই। পড়াশোনা করে কেউ এই কাজ করবো। বাহিরে ঝকঝকে রঙের প্রলেপ থাকলেও এসব বাসগুলোর ভেতরের গল্প বেশ আতঙ্কের। বাহিরের দেশে যেখানে বাস নির্মাণে আধুনিক প্রযুক্তি কিংবা অ্যারোডাইনামিক ডিজাইন ব্যবহৃত হয়, সেখানে আমাদের দেশের কারিগরদের প্রধান ভরসা হাতুড়ি এবং এই ওয়েল্ডিং মেশিন। এসব বিষয় জানতে বিআরটিএ ভবনে সময় সংবাদ। দায়িত্ব গ্রহণের প্রায় 1 বছরে গণপরিবহনের বেহাল দশা নিরসনে চেয়ারম্যান আবু মমতাজের ভূমিকা জানতে চায়। দীর্ঘক্ষণ অপেক্ষায় রেখে অবসরে যাওয়ার অজুহাতে কথা বলতে নারাজ আবু মমতাজ। পরে সংস্থাটির একাধিক কর্মকর্তার দুয়ারে কড়া নাড়লেও গণমাধ্যম এড়িয়ে যান প্রত্যেকেই।
আমাকে 2টা মিনিট কি দেওয়া যায়? বলছি আমি এইভাবেই বলছি স্যার। তবে ডিএমপি ট্রাফিকের অতিরিক্ত কমিশনার জানান, ফিটনেসবিহীন পরিবহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে, কিন্তু সমাধানের বড় বাধা লোকবল সংকট ও ডাম্পিং স্টেশনের অভাব। আমাদের মামলার পরিমাণ কিন্তু হিউজ। আমরা রেগুলার মামলা করি। আটকের বিষয়ে যে কথাটা বলা হয়, আটকের বিষয়ে কথা হচ্ছে যে আমার তো কোনো ডাম্পিং গ্রাউন্ড নাই, আমার এমন কোনো জায়গা নাই যে আমি একবারে একটা জায়গায় আমি 20টা বাস নিয়ে যেতে পারি। আমাদের দেশে কিন্তু কোনো স্ক্র্যাপ নীতিমালা নাই। এই বাসটাকে যে পরবর্তীতে এটা ডিসপোজাল কী হবে সেটা কিন্তু আমার জানা নেই। গাড়ির বডি কোথায় নির্মিত হচ্ছে, তারপর এটাকে ফিটনেস দেওয়া হচ্ছে, এটার সঙ্গে কিন্তু বিআরটিএ সংশ্লিষ্ট। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, অবৈধ এইসব ওয়ার্কশপ আর ফিটনেসবিহীন বাসের বিরুদ্ধে কঠোর না হলে কোনোভাবেই বন্ধ হবে না সড়কে মৃত্যুর মিছিল। যা তৈরি হচ্ছে এটা বিজ্ঞানসম্মত না এবং সড়কে এটা হুমকির স্বরূপ। বিআরটিএ, প্রশাসন, পুলিশ সবাই মিলে আমার মনে হয় এটা লোক দেখানো না, এটা আসলে নিয়মিতভাবে অভিযান চালানো উচিত। 42টা রুটে 5 থেকে 6টা কোম্পানির আওতায় যদি বাসগুলি চালানো যায় এবং সরকার যদি উদ্যোগ নেয়, 5,000 কোটি টাকা যদি বিনিয়োগ করা হয়, আমার ধারণা এখানে লন্ডনের মতন ডবল ডোর, লো ফ্লোর, এয়ার কন্ডিশনিং বাস কিন্তু নামানো সম্ভব। সড়ক পরিবহন আইন কাগজে কঠোর হলেও প্রয়োগে আছে ফাঁকফোকর। প্রশ্ন উঠছে, এটা কি কেবল অবহেলা নাকি উদাসীনতা? যাত্রীদের জীবনের দায় শেষ পর্যন্ত কে নেবে? মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। দরজায় কড়া নাড়ছে ঈদ। নৌপথে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন মালিক শ্রমিকরা। ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে রাঙানো হচ্ছে প্রতিটি লঞ্চ। যাত্রী ভোগান্তি দূর করতে এবারই প্রথম সদরঘাটের পাশাপাশি লঞ্চ ছাড়বে বসিলা ও শিমুলিয়া ঘাট থেকে। এতে স্বচ্ছন্দে মানুষ নৌপথে ঢাকা ছাড়তে পারবেন বলে আশা কর্তৃপক্ষের। শাহিন আলম জানাচ্ছেন বিস্তারিত। রংতুলির আঁচড়ে নতুনভাবে সাজছে যাত্রীবাহী লঞ্চ। ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে চলছে শেষ সময়ের কর্মব্যস্ততা। ঈদযাত্রায় দক্ষিণাঞ্চলের মানুষের অন্যতম পছন্দের বাহন লঞ্চ। সড়ক পথের তুলনায় লঞ্চে যানজট ও ভোগান্তি কম থাকায় এ পথে চাপও থাকে বেশি। যাত্রী প্রত্যাশা মাথায় রেখে তাই লঞ্চগুলো ধুয়ে মুছে নতুন রূপ দিচ্ছেন শ্রমিকরা। আমরা যাত্রীর যথেষ্ট পরিমাণ সেবা দেওয়ার জন্য যথেষ্ট পরিশ্রম করে চেষ্টা করতেছি। সুন্দর দেখলে মানুষ উঠতে চায়, ওই লঞ্চটার ভিতরে ভ্রমণ করতে চায় যে না এই লঞ্চটার ভিতরে উঠি। নাম লেখলে পরে এবং রং দিলে লঞ্চটা নতুন হলো এবং যাত্রীরা একটু তার প্রতি একটু আকর্ষণ হলো। নৌপথের এই যাত্রা অন্যান্য বারের চেয়ে আরও গতিময় করে তুলতে এবার নতুন উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যাত্রী চাপ নিয়ন্ত্রণে সদরঘাটের পাশাপাশি এবার লঞ্চ ভিড়বে বসিলা ব্রিজ ঘাট এবং কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাটেও। বসিলা থেকে 6টি আর শিমুলিয়া থেকে 2টি লঞ্চ চালানোর ব্যবস্থা নেওয়ার কথা বলছেন কর্মকর্তা। সদরঘাটের চাপ কমানোর জন্য 2টা ঘাট সৃষ্টি করা হয়েছে যে ঈদ উপলক্ষে। একটা হলো বসিলা আর একটা হলো কাঞ্চন ব্রিজ সংলগ্ন, এটা হলো শিমুলিয়া টুরিস্ট ঘাট। হ্যাঁ, এখান থেকে বিকল্প হিসাবে আমরা দিনের বেলা লঞ্চ চালাবো। লঞ্চ মালিকরা বলছেন এবারের ঈদে লম্বা ছুটিতে মানুষের ঢল নামবে নৌপথে, তাই সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছেন তারা। ঈদের টিকিটও আমাদের বিক্রি শেষ পর্যায়ে, তো গত বছরের চাইতে এই বছর একটু ভালো মনে হইতেছে। কেবিনের চাপ আছে, তবে 17 তারিখ 18 তারিখের চাপটা একটু বেশি, অন্যান্য দিনের চাপ অনেক কম। তুলনামূলকভাবে আগের থেকে কিছুটা যাত্রী আবার লঞ্চমুখী হচ্ছে। চলতি মাসের 17 তারিখ থেকে নৌপথে শুরু হবে ঈদযাত্রা। সদরঘাট থেকে 33টি রুটে লঞ্চ চলাচল করলেও ঈদের মৌসুমে আরও 5টি নতুন রুট যোগ হয়েছে। ঈদযাত্রা নিরাপদ করতে ইতিমধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। বিশেষ করে যাত্রীদের কাছ থেকে যেন অতিরিক্ত ভাড়া আদায় না করা হয় তার জন্য বিশেষ নজরদারি রাখা হবে। পাশাপাশি লঞ্চের এই ছাদগুলোতে যেন অতিরিক্ত যাত্রী পরিবহন করা না হয় তার জন্য কঠোর বিধিনিষেধ জারি রেখেছেন তারা। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে শাহিন আলম, সময় সংবাদ। এদের সঙ্গে সংঘর্ষে আহত বিএনপি কর্মী তরু মিয়া ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। স্থানীয়রা জানান, শুক্রবার সদর উপজেলার মাধবপুরে জামায়াতের মহিলা শাখার পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়। দুপুরে ইফতারের আয়োজন নিয়ে নারী কর্মীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মহিলা কর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ বাধে, এতে 8 জন আহত হন। আহতদের মধ্যে কর্মী তরু মিয়াকে ঢাকা মেডিকেলে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গাইবান্ধার 7ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক হোটেল শ্রমিককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে অভিযুক্ত খাবার হোটেলের শ্রমিক মোমিন মিয়াকে আটক করা হয়। পুলিশ জানায়,
ওই ছাত্রীকে সুকৌশলে ডেকে নিয়ে নিজের বাড়িতে জোরপূর্বক ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না বলতে তাকে ভয়ভীতি দেখানো হয়। পরে মেয়েটি রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের বিষয়টি তার পরিবার ও স্থানীয়রা জানার পরে মমিন মিয়াকে আটক করে পুলিশ এবং তাকে রাতে ধর্ষণের শিকার ওই ছাত্রীকে অসুস্থ অবস্থায় গোবিন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গবাদি পশুর জন্য ঘাস কাটতে গিয়ে আর ফেরা হলো না বাড়ি। তামাক ক্ষেত থেকে মিলল মরদেহ। চুয়াডাঙ্গায় নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের ধরতে অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার সকালে বাড়ির পাশের চারাতলার মাঠে ঘাস কাটতে যান জবেদা খাতুন। দীর্ঘ সময় পরও বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। সন্ধ্যায় তামাক খেতে ওই নারীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় কৃষকরা। মরদেহ উদ্ধারের পর পুলিশ বলছে জড়িতদের গ্রেফতার করে হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে। এটা কিভাবে ঘটছে, কেন ঘটছে এবং কারা কারা এর সঙ্গে জড়িত, এটা আমাদের পরবর্তীতে আমাদের তদন্ত মাধ্যমে চলে আসবে আর কি। আমরা এটা চেষ্টা করছি বের করার। শনিবার সদর হাসপাতাল মর্গে মরদেহের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতদের গ্রামের বাড়িতে শোকের ছায়া। কন্যাসহ পরিবারের 4 জনের দাফন হয়েছে খুলনায়, আর মোংলায় গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে বরসহ পরিবারের 9 জনকে। একদিন আগেও যে বাড়িতে ছিল হাসি, আনন্দ আর উৎসবের আমেজ, কয়েক ঘন্টার ব্যবধানে সে বাড়ি শোকে স্তব্ধ। বিয়ের সাজে নতুন জীবন শুরুর কথা ছিল মিতুর, কিন্তু নিয়তির নির্মম পরিহাস। বাবার বাড়ি থেকে বিদায়ী যে তার শেষ যাত্রা হবে কে জানতো। খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রাম থেকে বউ নিয়ে বৃহস্পতিবার বিকেলে মোংলার সেলাবনিয়া নিজ বাড়িতে ফিরছিল বরপক্ষ। বাগেরহাটের রামপালে পৌঁছালে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বরযাত্রী মাইক্রোবাসের। মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় গাড়ি। শুক্রবার সকালে খুলনার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নে নববধূ মিতু, ছোট বোন, দাদি ও নানির জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। নববধূর সাজে সজ্জিত হওয়ার মাত্র 3 ঘন্টার ভিতরে জবানিকাবাদ ঘটলো, এটা আমরা অত্যন্ত মর্মাহত। খুব খারাপ লাগতেছে, আসলে এরকম মৃত্যু আগে কখনো আমি দেখিনি। এদিকে ভোরে বর সাব্বির, তার বাবা, 2 বোন সহ পরিবারের 9 জনের মরদেহ নিজ বাড়ি বাগেরহাটের মোংলায় আনা হলে এলাকায় নেমে আসে শোকের ছায়া। জুমার নামাজের পর উপজেলা মাঠে জানাজা শেষে পৌর কবরস্থানে সবার দাফন হয়। মাইক্রোবাসের চালককে দাফন করা হয় রামপালে। বিআরটিএ যেটা আছে তাদের একটা রেগুলেশন আছে, সেই অনুযায়ী প্রত্যেক ব্যক্তি আর কি 5 লাখ টাকার উপর পাবে। বুধবার রাতে খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামে সাব্বির ও মার্জিয়া আক্তার মিতুর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ। রাজধানীর হাতিরঝিলে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার রাতে মধুবাগ 3 নম্বর গলির প্রফেসর বাড়ির সামনে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পড়ে। এতে নিচে চাপা পড়েন রাশেদা বেগম নামে ওই নারী। পরে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাশেদা বেগমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পুরো সময় আরও থাকছে। জলাশয় ভরাট ও ইটভাটা নির্মাণে চলছে পাহাড় কাটা। বান্দরবানে বাড়ছে ভূমিধসের শঙ্কা। হুমকিতে জীববৈচিত্র্য। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণাধীন 6 লেন সড়ক আশুগঞ্জ থেকে বিশ্ব রোড মোড় পর্যন্ত 12 কিলোমিটারের জনভোগান্তি চরমে। তীব্র যানজটের মধ্যে দুর্ভোগ আরও বাড়াচ্ছে অবৈধ সিএনজি স্ট্যান্ড। এ অবস্থায় ঈদযাত্রায় ভোগান্তির সংখ্যা পরিবহন যাত্রী ও চালকদের। অস্থায়ী সড়ক তৈরি করে পরিস্থিতি সামাল দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্টরা। হৃদয় পালের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন উজ্জ্বল চক্রবর্তী। কখনো ধীরগতি আবার কখনো দীর্ঘক্ষণ আটকে থাকছে যানবাহন। যানজটের কবলে জনভোগান্তি চরমে। এটি ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থেকে বিশ্বরোড মোড় পর্যন্ত নির্মাণাধীন 12 কিলোমিটার 6 লেন প্রকল্প। সড়কটির আশুগঞ্জ গোলচত্বর ও বিশ্বরোড মোড়ে নাজুক অবস্থার জন্য যানজট নিত্যদিনের ঘটনা।
মহাসড়কটি দিয়ে হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জের পরিবহনগুলো রাজধানীর সঙ্গে চলাচল করে। আসছে ঈদযাত্রায় চরম ভোগান্তির আশঙ্কা যাত্রী ও পরিবহন চালকদের। সামনে জানি না যে কতক্ষণ সময় লাগে এখানে, ঠিক আছে। তো এইভাবে হলে তো আমাদের ভোগান্তি আরো বেড়ে যাবে। আকুল আবেদন যেন এই যানজটটা অতি সহজে ওনারা যেন কি করেন, মানে দূর করেন। অনেকদিন ধরে কাজ হচ্ছে আমরা কিছু পাচ্ছি না, আসলে উপকৃত হচ্ছি না। অনেক ভোগান্তি হয় এই জ্যামের কারণে, আসা যাওয়াটা অনেক হয়ে যায়। টোল প্লাজার এই মাথার থেকে এখানে আসলাম 1 ঘন্টা 20 মিনিট। রুটঘাট যাতে ক্লিয়ার রাখে প্রশাসন, সরকারের কাছে আমরা আবেদন জানাই। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আশুগঞ্জ গোলচত্বর ও বিশ্বরোড মোড়ে সড়কের উভয় অংশে 2টি লেনে অস্থায়ী সড়ক নির্মাণ করে যান চলাচল স্বাভাবিক রাখার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সিলেটগামী লেনটাকে অস্থায়ীভাবে একটা আমাদের পেভমেন্ট লেয়ার করে দিয়ে আমরা 4 লেন করে আমরা গাড়ি ছেড়ে দিব। সরাইল বিশ্বরোড মোড়েও এখানেও আমাদের ঢাকাগামী লেনটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং সিলেটগামী লেনটাকে আমরা আমাদের পেভমেন্টের লেয়ার করে সেই পেভমেন্টের উপর দিয়ে আমরা গাড়ি ছেড়ে দিব। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে যাতে ওইখানে কোনো প্রকার যানজট সৃষ্টি না হয় সেই জন্য আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করছি। 2020 সালে 3টি প্যাকেজে 51 কিলোমিটার মহাসড়কের কাজ শুরু করে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাফকন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। করোনা মহামারী, বালু সংকট, ভূমি অধিগ্রহণ, গ্যাস, বিদ্যুৎ ও পানির লাইন অপসারণের সময়ক্ষেপণ হয়। এর মধ্যে 4 লেন মহাসড়কের 1 মাস নির্মাণ করতে কেটে যায় 8 বছর। গত 2025 সালে 31 জুন প্রকল্পের মেয়াদ শেষ হয়। পরে আরও সময় বাড়িয়ে 2027 সালে জুনে মহাসড়কটির কাজ শেষ করার সময় নির্ধারণ করা হয়। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর থেকে বিশ্বরোড পর্যন্ত অবৈধভাবে অসংখ্য সিএনজি এবং অটোরিকশা স্ট্যান্ড গড়ে উঠেছে। ঈদযাত্রার পূর্বে এসব অবৈধ স্ট্যান্ডগুলোকে অপসারণ করা না হলে ঈদযাত্রায় ভোগান্তির মাত্রা আরও বাড়বে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। উজ্জ্বল চক্রবর্তী। সংঘাতের প্রভাব পড়েছে দেশের এভিয়েশন খাতে। ট্রাভেল এজেন্সিগুলোর দাবি, এবার ঈদ মৌসুমে যাত্রী কমেছে 70% পর্যন্ত। জিনাতারা যশোয়ার রিপোর্ট। বাংলাদেশে ঈদ উৎসবকে কেন্দ্র করে প্রতি বছরই এভিয়েশন খাতে তৈরি হয় ব্যস্ততা। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় রুটেই কয়েক গুণ বেড়ে যায় টিকিট বুকিং। কিন্তু এবছর বদলে গেছে সেই চিত্র। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে ঘিরে অনিশ্চয়তা ও আতঙ্কের কারণে কমেছে পর্যটক এবং ওমরা হজের যাত্রী। যাওয়াটা একটা আতঙ্কের ব্যাপার হয়ে দাঁড়াইছে যে মধ্যপ্রদেশে যে অবস্থা, যেহেতু আমার ফ্লাইটটা আপনার এইভাবে ছিল, এই জন্য আমার আসতে হয়েছে। ট্যুর অপারেটরদের দাবি, সব মিলিয়ে এবছর যাত্রী কমেছে প্রায় 70%। 30%-এর মতো যাচ্ছেন, তাও খুব সন্দেহ, শঙ্কা, আতঙ্কের মধ্যে সব যাত্রীরা থাকেন। পরিস্থিতি সামাল দিতে চাপের মুখে পড়ছে এয়ারলাইন্সগুলো। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারপরে বলবো যে বিজনেসের বাইরে যেটা আসলে মানবিকতা বলেন, সামাজিক দায়বদ্ধতা বলেন, সেই জায়গা থেকে আমরা আসলে চেষ্টা করছি যাত্রীদেরকে একটা সার্ভিস প্রোভাইড করার জন্য। এদিকে একের পর এক ফ্লাইট বাতিলের চাপে আগামীতে এয়ারলাইন্সের টিকিটের দাম বৃদ্ধির শঙ্কা বিশেষজ্ঞদের। এয়ারলাইনগুলোর উপরে যে একটা খরচ বাড়ছে, সেটা যদি সমন্বয় করতে যায় স্বাভাবিকভাবেই কিন্তু টিকিটের দাম বাড়বে, এটা কমার কোনো সম্ভাবনা নাই। মধ্যপ্রাচ্য স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশের এভিয়েশন ও পর্যটন খাতের ব্যবসায়িক অনিশ্চয়তা কাটার সম্ভাবনা কম বলেই মনে করেন খাত বিশেষজ্ঞরা। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। গেল বছর দৈনিক গড়ে 75টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে উল্লেখ করে অগ্নি ঝুঁকি মোকাবেলায় ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি বিষয়ক ব্যবসায়ীদের সংগঠন ইসাবকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। ইলেকট্রনিক সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইসাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উপলক্ষে শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা জানান। এ সময় ইসাবের নতুন সভাপতি অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার দিদারুল ইসলামের কাছে সংগঠনটির দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী সভাপতি নিয়াজ আহমেদ চিশতি ও সংগঠনটির মহাসচিব জাকির উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে ঢাকা 1 আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক ও টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTM এর সভাপতি শওকত আজিজ রাসেল সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী চীনা কোম্পানি। শুক্রবার প্রথমবারের মতো ঢাকায় আয়োজিত বাংলাদেশের সঙ্গে চীনা শিল্পের অংশীদারিত্ব শীর্ষক কনফারেন্সে এমন বার্তা দেন বাংলাদেশ অবস্থিত চীনের শীর্ষস্থানীয় 10টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। রাজধানীর একটি হোটেলে এই সম্মেলনে নেন বাংলাদেশের 40 জন রাজনীতিক ও ব্যবসায়ী, বাংলাদেশে কর্মরত চীনা প্রতিষ্ঠানের 450 জন প্রতিনিধি ও 200 জন নতুন চীনা বিনিয়োগকারী। এ সময় বাংলাদেশে বিনিয়োগে কোনো খাতকে অগ্রাধিকার দেয়া হয় তা তুলে ধরেন চীনা ব্যবসায়ীরা। এই আয়োজন দুই দেশের ব্যবসা বিনিময়ে ভূমিকা পালন করবে বলে জানান আয়োজকরা।
রমজানের শেষ দিকে এসে রাজধানীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ঢাকার বিভিন্ন শপিং মলে এখন উপচে পড়া ভিড়। পোশাক ও জুতার পাশাপাশি ব্যাগ ও জুয়েলার্সের দোকানগুলোতেও আগ্রহ বেড়েছে ক্রেতাদের। বিভিন্ন শপিং মল ঘুরে ফরহাদুর রহমানের রিপোর্ট। ঈদের ছুটি শুরুর আগে শেষ শুক্রবার সকাল থেকে রাজধানীর ফুটপাত থেকে শুরু করে বিপণী বিতান ও অভিজাত শপিং মলগুলোতে ক্রেতা দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ব্যস্ততার কারণে যারা আগে সময় পাননি তারা সেরে নিচ্ছেন শেষ সময়ের কেনাকাটা। এছাড়া নারী ক্রেতাদের মধ্যে পোশাকের সঙ্গে মিলিয়ে ব্যাগ ও গহনা কেনার প্রবণতা বেশি লক্ষ্য করা গেছে। কেউ আবার নিচ্ছেন গিফট আইটেম। ঈদের তো আর বেশি দিন বাকি নেই, এখন টুকটাক যাদের গিফটস বাকি আছে সেসব গিফটসের জন্য দেখছি। আর আমরাও র্যাপ আপ করছি আর কি, যেগুলো টুকটাক বাকি পড়ে গেছে। দেখা যাচ্ছে জুতো কিনছি বাচ্চাদের জন্য, দেখছি যাদের ওদের তো এক্সট্রা জিনিস লাগে বাচ্চাদের জন্য। শপিং আগে থেকে কিছুটা শেষ হওয়া ছিল। আজকে বাবা মার সাথে আসছি কিছু কেনার জন্য, টুকটাক কেনার জন্য, আর বাবা মার জন্য কিছু কেনার জন্য আসছি। আমাদের 3 জনের জামা কাপড় কেনার জন্য দেখি, এখনো কিছু কিনি নাই। ভিড় আছে মোটামুটি, কিন্তু আপনার প্রচুর দাম। শেষ মুহূর্তের কেনাকাটা বাচ্চাদের নিয়ে আসছি, ওর পাঞ্জাবি বাকি আছে, পাঞ্জাবি নেওয়ার জন্য। তো এসে প্রচণ্ড ভিড়। সুতি কাপড়ের তো এবার চাহিদা বেশি, ডিজাইন করা, এমব্রয়ডারি কাজ করা। আজকেও ভিড় আছে, লোকজন সব কেনাকাটা করে বাড়ি যাবে। বাড়ির ঈদ কালেকশন অনেক ভালো, কালার, ড্রেস আপ, তারপর হচ্ছে স্টাইলিং ড্রেস, কমন আনকমন মিলিয়ে আমার মতে খুবই ভালো। বিক্রেতারা বলছেন ঈদের আর বেশি দিন না থাকায় শেষ সময়ে চাপ বেড়েছে, তাই বেচা বিক্রিতে ব্যস্ত সময়ে পার করছেন তারা। শবে বরাতের পর থেকেই কাস্টমারের যে সমাগম আমাদের ইস্টার্ন মল্লিকের শপিং কমপ্লেক্সে আছে, দিন দিন সেটা বেড়েই যাচ্ছে, মানে প্রচুরভাবে বেড়ে যাচ্ছে। আমাদের এই বছরের সবচেয়ে বেশি ক্রেতা আমরা এই মার্কেটে পেয়েছি। তো দেখা যাচ্ছে যে এই চাপ, আশা করি যে বাকি 6-7 দিন যাই আছে এরকম চাপ থাকলেই ভালো, দোকানদারদের জন্য ভালো। দেখা গেছে সব দোকানে মোটামুটি সেল ভালো হচ্ছে। এখন শেষ পর্যায়ে তো এখন মানুষ যত সময় শেষ হবে তত মানুষ মার্কেটের দিকে ঝুঁকবে। যারা কেনাকাটা করে নাই তারা এখন কেনাকাটার প্রতি ঝুম পড়ছে। ব্যবসায়ীদের প্রত্যাশা ঈদের আগের কয়েকদিনে রাজধানীর মার্কেটগুলোতে কেনাকাটার চাপ আরও বাড়বে, তাই ক্রেতাদের আকর্ষণ করতে অনেক দোকানে দেয়া হচ্ছে বিশেষ ছাড়। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকার বাইরেও জমজমাট ঈদ কেনাকাটা। বাহারি নকশা ও রঙের পোশাক মিলছে বিপণী বিতানগুলোতে, তবে গত বছরের তুলনায় এবার দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। ঈদুল ফিতরের বাকি মাত্র সপ্তাহখানেক, তাই তো বিপণী বিতানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। গাইবান্ধা শহরের ইসলাম প্লাজা, শালিমার সুপার মার্কেট ও পৌর মার্কেট সহ বিভিন্ন বিপণী বিতানে জমজমাট ঈদ বেচাকেনা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের আনাগোনায় সরগরম বিপণী বিতানগুলো। মেয়েদের লেহেঙ্গা এবং ইন্ডিয়ান ও পাকিস্তানি গাউনের চাহিদা বেশি বলে জানান বিক্রেতারা। সব জিনিসেরই অনেক দাম বেশি। যে জিনিসটা মনে করেন যে গতবারে 500-র মধ্যে হয়ে গেছে, এইবার সেটা 2000 দিয়ে কিনতে হচ্ছে। গতবারে যা কিনছিলাম তার চেয়ে ডাবল। ছোট থেকে শুরু করে একদম অ্যাডাল্ট মেয়েদের যা আছে সবকিছুতেই দাম বেশি। এখন লেডিস আইটেমটা একটু বেশি যাচ্ছে, সেটা হচ্ছে ফার্সি লেহেঙ্গা, গারারা, তারপর হচ্ছে ইন্ডিয়ান যে থ্রি পিসগুলো আছে, প্লাস পাকিস্তানি থ্রি পিসগুলো, এগুলো যাচ্ছে আর কি। গ্রাহক কিনতে একটু হিমশিম খাওয়া যাচ্ছে এই দাম বেশি কারণে। এদিকে বরিশালেও ঈদ কেনাকাটায় জমজমাট শপিং মল। ছুটির দিন সকাল থেকে শহরের বিভিন্ন ব্র্যান্ড শপ, চকবাজার সহ বাণিজ্যিক এলাকাগুলোতে পছন্দের পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা। শেষ মুহূর্তে দাম বাড়তি নেওয়ার অভিযোগ তাদের। নতুন নতুন নিউ অনেক ডিজাইন আসছে, ওয়ান পিসগুলো আমরা একটু বেশি দেখতেছি। কাপড়ের মান এবং কোয়ালিটি যেটা এবং সৌন্দর্যের তো একটা বিষয় আছে, এটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। বিক্রেতাদের দাবি পাইকারদের থেকে চড়া দামে পণ্য কেনায় বেশি দরে বিক্রি করতে হচ্ছে। ওমর ফারুক, সময় সংবাদ। এদিকে ঈদুল ফিতরের ছুটিতে পর্যটকদের বরণে ব্যস্ত রাঙামাটির ব্যবসায়ীরা। নতুন রূপে সেজেছে হোটেল মোটেল রিসোর্ট। এরই মধ্যে 70% আগাম বুকিং হয়ে গেছে। পর্যটকদের 100% নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস ট্যুরিস্ট পুলিশের। হেফাজত সবুজের তথ্য, রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। এবারও ঈদে লম্বা ছুটি, সম্ভাবনার দ্বার খুলছে পর্যটন শিল্পে। প্রকৃতির অপার সৌন্দর্যের নগর রাঙামাটি যেন প্রস্তুতি নিচ্ছে পর্যটকদের বরণে। রংতুলির আঁচড়ে রঙিন হয়ে উঠেছে
সিম্বল অব রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতু। সংস্কার শেষে সারি সারি বেঁধে রাখা হয়েছে হাউস বোট সহ অন্যান্য নৌযান। খদ্দেরের অপেক্ষায় বিপণী বিতানগুলো। ঝুলন্ত ব্রিজ এবং কি আশেপাশে দিকে এলাকা সিঁড়ি এদিকে অনেক কিছু আছে, প্রায় বেশ অনেকটাই জায়গা রং করলাম। সামনে যে আসন্ন ঈদ রয়েছে, আমাদের মোটামুটি ভালো একটা ব্যবসা আমরা করতে পারবো বলে মনে করছি। বোটগুলি আমরা মোটামুটি রঙের মেনটেন্যান্স কাজগুলি, রঙের কাজগুলি আমরা ইতিমধ্যে সেরে ফেলা হয়েছে। রিসোর্টগুলো সেজেছে ভিন্ন সাজে। সপ্তাহব্যাপী এ ছুটিতে ইতোমধ্যে হোটেল মোটেলগুলো 70% আগাম বুকিং হয়েছে। আমরা বিশেষ করে রাঙামাটি যারা রিসোর্টের ওনার আছি সবাই আমরা পর্যটকদের বরণ করার জন্য আমরা অপেক্ষায় আছি। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা ও বিশৃঙ্খলা মোকাবেলায় প্রস্তুতির কথা জানিয়েছে টুরিস্ট পুলিশ। পর্যটনের স্পট সমূহে টহল এবং তাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আশা করছি টুরিস্টরা নির্বিঘ্ন নিরাপদে এখানে ভ্রমণ করতে পারবে এবং ফিরে যেতে পারবে। প্রতি বছর ঈদ মৌসুমে পাহাড় ও রথ উপভোগ করতে লক্ষাধিক মানুষের সমাগম হয়। সময় সংবাদ, রাঙামাটি। ঈদ ঘিরে চাঁদপুরের সেমাই তৈরির কারখানায় ব্যস্ততা। দিনরাত কাজ করছেন শ্রমিকরা। মানসম্মত হওয়ায় লাচ্ছা সেমাইয়ের চাহিদা বেশি, সরবরাহ হচ্ছে জেলার বাইরেও। ফারুক আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। ঈদ উৎসবে খাবারের তালিকায় অন্যতম হচ্ছে সেমাই। মিষ্টি জাতীয় এই খাবার শুধু নিজেদের মধ্যে নয়, অতিথি আপ্যায়নেও বেশ জনপ্রিয়। তাই যে কোনো উৎসবের চাইতে পবিত্র ঈদ উল ফিতরে এই সেমাই চাহিদা বেড়ে যায়। আর চাঁদপুরে উৎপাদন হচ্ছে সেই সেমাই। তার মধ্যে লাচ্ছা সেমাই বেশ সুস্বাদু। ময়দা পানিতে গুলিয়ে মণ্ড তৈরি, তারপর আগুনের উত্তাপে কড়াইয়ে ডালডা দিয়ে ভেজে তৈরি করা হয় লাচ্ছা সেমাই, যা উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন সেমাই তৈরির কারখানার শ্রমিকরা। এমন কাজে যোগ দিতে পেরে নিজেদের আয়ের পথ তৈরি হয়েছে বলে জানান শ্রমিকরা। ঈদ উল আজহা আর ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের এই সেমাইটার খুবই চাহিদা থাকে। বিভিন্ন ফ্যাক্টরি রমজান মাসে খোলা থাকে না, বন্ধ হয়ে যায় কি আর কি। আমরা বেকার মনে করি এই কাজ করি আর কি। আমাদের আয় ইনকাম একটু ভালো হয় রমজান মাসে। এদিকে গুণে এবং মানে সেরা, তাই চাঁদপুরে লাচ্ছা সেমাইয়ের কদর রয়েছে। তাছাড়া বড় বড় কোম্পানির উৎপাদিত সেমাই চেয়ে কেজিতে দরদামও কম। অন্যদিকে উৎপাদিত সেমাইয়ের গুণগত মান ঠিক রাখতে নিয়মিত তদারকি করা হচ্ছে, জানালেন সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা। অন্যান্য কারখানা থেকে আমাদের কম স্বল্প মূল্যে দেওয়া হয়। আগে দেখা যায় অনেক বিক্রি হইতো আর কি। এখন ফ্যাক্টরি আগে ছিল চাঁদপুরে, এই পুরান বাজার ছিল 7টা, এখন আছে হলো 5টা। উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া এগুলো যদি সেমাই তৈরি করে তাহলে আমরা এটা কঠোরভাবে মনিটরিং করব এবং আইনানুগ যে ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করব। চাঁদপুরের পুরান বাজারে 3টি সেমাই তৈরির কারখানায় প্রতিদিন 5 মেট্রিক টন লাচ্ছা সেমাই উৎপাদন হয়, যা শুরু হয়েছে গত পহেলা রমজান থেকে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনার পর কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম জোরদার করা হয়েছে। দ্বিতীয় দিন উচ্ছেদ করা হয় শতাধিক স্থাপনা। পুনর্বাসনের দাবি জানান ব্যবসায়ীরা, তবে ধারাবাহিকভাবে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদের কথা জানিয়েছে প্রশাসন। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদে শুক্রবার দ্বিতীয় দিনের মতো অভিযান শুরু করে ভ্রাম্যমাণ আদালত। সুগন্ধা পয়েন্টের বালিয়াড়ি থেকে অভিযান শুরু হলে নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নেন কেউ কেউ। অনেকেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে জড়িয়ে পড়েন বাকবিতণ্ডায়। যেসব স্থাপনার মালিকদের পাওয়া যায়নি সেগুলো তোলা হয় ট্রাকে। অভিযানের দ্বিতীয় দিনে 2 ঘন্টায় উচ্ছেদ করা হয় শতাধিক স্থাপনা। উচ্ছেদ অভিযান নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ীরা বিকল্প পুনর্বাসনের দাবি জানান। সব দোকানগুলো জেলা প্রশাসনের এলিফ্যান্টে প্রত্যেককে টাকা দিছে 40, 50, 60, 100, 1 লাখ সবাই টাকা দিছে। কেন ইহা তোরা দুয়ান ফাট লাগে, হাইলে হদি লাগে দুয়ান ফাট, আজ হদি লাগে দুয়ান ফাট, হনা হতাবা তারা সারা। কালকেও প্রায় 20-50টার মতো দোকান এখান থেকে নিয়ে গেছে। কোনো অজুহাত কার্ড দেখতে চায়নি। আমরা ম্যাজিস্ট্রেটকে কার্ড দেখালে কার্ড দেখতে চাই না, ওরা বলছে যে সবগুলো নিয়ে যাও। এখানে দীর্ঘদিন ধরে বৈধভাবে সরকারকে রাজস্ব দিয়ে ব্যবসা করে আসতেছি বালিয়াড়িতে। এখন সরকার বলতেছে আমাদেরকে আমরা বালিয়াড়িতে নাকি অনুমোদন নাই। তাহলে বালিয়াড়িতে যদি অনুমোদন না থাকে আমাদের কার্ডগুলো কি জন্য দিয়েছে? বারবার সুগন্ধা অ্যাটাক করে একটা বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করতেছে।
এই আর কি। আমরা বিকল্প ব্যবস্থা চাই, বিকল্প ব্যবস্থার আগে যেন আমাদের গরিব মানুষ আমাদের বুকে লাথি না মারে। প্রশাসন জানায় বালিয়াড়ির সব স্থাপনাই অবৈধ, ধারাবাহিকভাবে সব অবৈধ স্থাপনায় উচ্ছেদ করা হবে। বালিয়াড়িতে দোকান থাকা মানেই অবৈধ। হাইকোর্টের নির্দেশনা আছে, এটা পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা আছে, এটা সামনেও কন্টিনিউ থাকবে। ঠিক আছে, বালিয়াড়িতে কোনো অবৈধ দোকান বা স্থাপনা থাকবে না, এই ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। গত ৯ মার্চ জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে সমুদ্র সৈকতে থাকা সব অবৈধ ও অস্থায়ী স্থাপনা ১ সপ্তাহের মধ্যে অপসারণের নির্দেশনা দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। পর্যটন নগরী বান্দরবানে অবাধে চলছে পাহাড় কাটা। নিষেধাজ্ঞা থাকলেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিনের পর দিন নির্বিচারে কেটে ফেলা হচ্ছে উঁচু নিচু পাহাড়। এতে বাড়ছে ভূমিধসের শঙ্কা, হুমকিতে পড়ছে পাহাড়ের জীববৈচিত্র্য। প্রাণ প্রকৃতি রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। সোহেল কান্তিনাথের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এনে জাকির। এসকেভেটর দিয়ে দিনে রাতে অবাধে পাহাড় কর্তন, প্রভাবশালীদের কবলে বসতি নির্মাণ, পুকুর জলাশয় ভরাট, বাঁধ নির্মাণ, ইটভাটা, রাস্তা নির্মাণের নামে প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে পাহাড়। বান্দরবান শহরের বনরূপা, কালাঘাটা, পালাঘাটা, কেচিংঘাটা সহ জেলার বিভিন্ন জায়গায় চলছে পাহাড় কাটার এমন মহোৎসব। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় অভিযান পরিচালনার পাশাপাশি জরিমানা করা হলেও কিছুতেই বন্ধ হচ্ছে না পাহাড় খেকুদের দৌরাত্ম্য। এতে দিন দিন বাড়ছে ভূমি ও পাহাড় ধসের ঝুঁকি। প্রায় সময় ঘটে প্রাণহানির ঘটনাও। জীববৈচিত্র্য রক্ষায় নামে বেনামে পাহাড় কাটা বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চান এলাকাবাসী। প্রশাসন নির্দিষ্ট কিছু কর্মকর্তারা সংশ্লিষ্ট একটা মহল হয়ে তারা এই প্রতিক্রিয়া মহলে পাহাড় কাটার পিছনে তারা লেগে থাকে। 2 দিন অভিযান চলে, তারপর 12 মাসই এই অভিযানটা বন্ধ থাকে। তো এটা নাম মাত্র অভিযান চালিয়ে তো লাভ নেই। আমার বান্দরবানকে সুন্দর করার জন্য এই পাহাড় কাটাই প্রথমে আমার বন্ধ করতে হবে। পাহাড় কেটে দেখুন আপনারা বিভিন্ন জায়গায় রিসোর্ট, হোটেল, রেস্তোরাঁ বানিয়ে ফেলছে। পাহাড় ধস দুই কারণে হয়, একটা যে প্রাকৃতিক, একটা হচ্ছে মানুষ সৃষ্ট যেটা, সেই ক্ষেত্রে আমাদের প্রশাসনকে সজাগ থাকতে হবে। পরিবেশ অধিদপ্তর বলছে পাহাড়ের প্রাণ প্রকৃতি রক্ষায় দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। সময়ের পরিবর্তনের সাথে সাথে পাহাড় কাটার সিন্ডিকেটও পরিবর্তন হয়। সময়ের প্রেক্ষাপটে যে পরিবর্তনগুলো হয়, সিন্ডিকেটগুলো হয়, আমরা এগুলো চিহ্নিত করার ব্যবস্থা করতেছি। তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব এবং চলমান রয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে পাহাড় কাটার অপরাধে জেলায় গেল 1 বছরে 65টি মামলায় জরিমানা আদায় হয়েছে 2.5 কোটি টাকা। এনএ জাকির, সময় সংবাদ, বান্দরবান। ভোর সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সহকর্মী মালিহা সুহরাওয়ার্দী। ধন্যবাদ আইরিন। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি মালিহা সুহরাওয়ার্দী। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। দরপতনে চলতি বছরেও বিপাকে পড়েছেন মুন্সিগঞ্জের আলু চাষিরা। জমিতে 8 টাকা থেকে 10.5 টাকা কেজি দরে বিক্রি হলেও কৃষকের দাবি খরচ পড়েছে 17 থেকে 18 টাকা। তাই বাম্পার ফলনের পরও হতাশ জেলার 72,000 আলু চাষি। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মাটিতে লাঙল চালাতেই বেরিয়ে আসছে আলু। জনপ্রিয় এই খাদ্যশস্যটির বাম্পার ফলনের পরও হাসি নেই মুন্সিগঞ্জের কৃষকের মুখে। বাজারে আলুর দর কেজি প্রতি মাত্র 14 থেকে 16 টাকা, আর জমি পর্যায়ে এই দর 8 টাকা থেকে 10.5 টাকা। কৃষকের দাবি কেজি প্রতি খরচ পড়েছে 17 থেকে 18 টাকা। জেলার 1/4 জমির আলু তোলা হয়েছে মাত্র, বাকি আলু এখনো জমিতেই। দর পতনের কারণে আলু তুলছেন না কৃষক। দর আরো পতনের শঙ্কা ঘিরে ধরেছে তাদের। সরকার যদি কৃষকের প্রতি একটু নজর দেয়, তাহলে আলু যদি বাইরে সিল দেয়, তাহলে কৃষক যদি একটু মনে করেন বাঁচে। তো বছর যাই ক্ষেত্রের মধ্যে 10 টাকা 9 টাকা করে 8 টাকা বিক্রি করতে পারছে, এবার বিক্রি করতে পারতেছে না। আলু চলে না 300 টাকা মন, তখন কোলেস্ট্রল বাজারজাত করবো কেমনে, আর ক্ষেতন উড়ায় নিয়ে কি করবো? আমাদের সমস্ত টাকাই লস। এই কৃষি কর্মকর্তা জানান 90,000 মেট্রিক টন চাহিদার বিপরীতে দেশে আলু উৎপাদন হচ্ছে প্রায় 1,35,00,000 মেট্রিক টন। তাই রপ্তানি ও আলুর বহুমুখী ব্যবহারকে গুরুত্ব দিচ্ছে কৃষি বিভাগ। আমার এই অ্যাপের মাধ্যমে যে আমরা সার প্রয়োগ করতেছি,
আমরা পূর্ব সময়তে আমরা যেই পরিমাণ সার দিছি তার চেয়ে আমাদের অনেক সার কম লাগতেছে। আমাদের অর্থশাস্ত্র এবং বাংলাদেশের অর্থশাস্ত্র আমাদের অর্থশাস্ত্র মাটির স্বাস্থ্য সুরক্ষা করে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে বিজ্ঞানসম্মত ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে ফসলের ফলনের কোনো আবার ব্যত্যয় না ঘটিয়ে। ইট ডাজ নট মিন যে আমরা সার বিজ্ঞানসম্মত দিচ্ছি বলে ফলন কমবে না। মুন্সিগঞ্জে এবার 10 লাখ মেট্রিক টনেরও বেশি আলু উৎপাদনের আশা কৃষি বিভাগের। আলু আবাদে অতিরিক্ত মাত্রার সার ব্যবহার কমিয়ে আনবার জন্যে খামারি অ্যাপসের প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্ব আরোপ করছেন কৃষি বিভাগ। মুন্সিগঞ্জের আউটসাহি থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। কুমিল্লার গোমতী নদের চরে আলু ও কুমড়া একসঙ্গে চাষে এবার বাম্পার ফলন হলেও সব চাষির মুখে হাসি নেই। কিছু জমিতে আলু ফেটে যাওয়ায় ক্ষতির মুখে তারা। সারের ব্যবহারে ভুলের কারণে এমন সমস্যা হতে পারে বলছেন কৃষি কর্মকর্তারা। বাহার রায়হানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নদী তীরবর্তী চরাঞ্চল, বালুমাটির বুকে সবুজের সমাহার। কুমিল্লা গোমতী নদী তীরে আলু ও কুমড়া একসঙ্গে চাষ করে আশানুরূপ ফলন পেয়েছেন অনেক কৃষক। তবে কিছু জমিতে অতিরিক্ত ও অনুপযুক্ত সার ব্যবহারে অনেক আলু ফেটে নষ্ট হয়ে গেছে। এতে লোকসানের মুখে পড়েছেন বেশ কয়েকজন চাষি। ভালো হয়েছে, আলু ভালো হয়েছে, কুমড়া গাছ আছে ভালো, কুমড়া তো নামছে না, নামবো আর কি। তো এই বছর মনে করেন আলু বেশিরভাগ ফাইটে গেছে, অনেকের আলু ক্ষেতের জমিনে সবে ফাড়া। দুইকানির জমির মতন মনে করেন যে অর্ধেকের চেয়ে বেশি ফাড়া। আমরা যে এই ক্ষতিপূরণ কে দিব? সঠিক মাত্রায় সার ব্যবহার না করায় এমন সমস্যা হতে পারে। তবে ভবিষ্যতে এ ধরনের ক্ষতির সম্মুখীন না হতে কৃষকদের পরামর্শ মেনে চলার আহ্বান জানান কৃষি বিভাগ। উনি সিনজেন্টা কোম্পানির ভুরন ব্যবহার করছে, উনার গুলাতে আলু ফাটে নাই। অন্য একটা কোম্পানির ভুরন দিছে, উনার নাকি আলুটা ফাইটে গেছে। তাহলে তো এতে বোঝা যায় যে ভ্রূণ সারটাই হয়তো ফল করছি। আমরা কৃষকদের পরামর্শ ছিল যে আপনারা অবশ্যই বীজটা শোধন করে নেবেন। বীজ শোধন একটা যদি করা যায় তাহলে অনেক মাত্রায় রোগ পোকামাকড়ের রোগের বিশেষ করে উপকার হয়, রোগটা কম আসে। 22 থেকে 27 মন যেটা বলে আমরা হিসাবে, সেটা তারা আগাম পেয়েছে এবং দাম যদিও খুব চড়া ছিল না, কিন্তু তাদের মানে উৎপাদন খরচ থেকে তাদের লাভ হয়েছে। গোমতী নদীর চরে চলতি মৌসুমে 751 হেক্টর জমিতে আলু রোপণ হয়েছে। সময় সংবাদ, কুমিল্লা। আমের সোনালী মুকুলে ছেয়ে গেছে পার্বত্য জেলা খাগড়াছড়ির সবুজ পাহাড়। বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। আম্রপলি, রূপালী, রাঙ্গুয়াই সহ বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি আমের চাষ হয় এই জেলায়। আবহাওয়া অনুকূলে থাকলে এবছরও ভালো ফলনের আশা চাষিদের। তাপস ত্রিপুরার ছবিতে জিতেন বড়ুয়ার রিপোর্ট। সবুজ পাহাড়ে সারি সারি আম বাগান, প্রতিটি বাগান ছেয়ে গেছে মুকুলে। খাগড়াছড়ি সদর সহ জেলার 9 উপজেলার সব পাহাড়ে এখন একই দৃশ্য। আম্রপালি, রাঙ্গুয়াই, রূপালী সহ দেশি বিদেশি 54 জাতের আম চাষ হয় পাহাড়ি এই জনপদে। তবে পাহাড়ের মাটি ও আবহাওয়া উপযোগী হওয়ায় আম্রপালি আমের ব্যাপক চাষ হয়। খরচ কম হওয়ায় বিক্রি করে লাভবান হন কৃষকরা। আমের গুণগত মান ধরে রাখার পাশাপাশি পোকামাকড় দমন ও মুকুল ঝরে পড়া রোধে পরিচর্যায় ব্যস্ত বাগান মালিকরা। আবহাওয়া অনুকূলে থাকলে গত বছরের চেয়ে এবছর আমের ভালো ফলনের আশা তাদের। আমে প্রচুর মুকুল আসছে, এই মুকুলগুলো ধরে রাখার জন্য আমরা প্রাকৃতিক উপায়ে পরিচর্যা করতেছি। আবহাওয়া যদি কোনো ক্ষতি না করে আশা করি খুব লাভবান হয়ে যাবে। যদি সরকার যদি আমাদেরকে সাহায্য করে বিদেশে রপ্তানির জন্য, তাহলে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো রপ্তানি করলে। আর আমাদের খাগড়াছড়িবাসীর জন্য একটা কুলেস্টোর করে দিলে তারও সবচেয়ে ভালো হবে। খাগড়াছড়ি থেকে সমতলে বাজারজাত করতে নেওয়ার পথে যে সমস্ত রাজস্বগুলো নেওয়া হয়, আশা রাখি সেই রাজস্ব মুক্ত করা হবে। মাঠ পর্যায়ে কৃষকদের দক্ষ করে তুলতে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে জানায় কৃষি বিভাগ। আর কিছুদিন পরে যখন আমগুলো একটা মোটর দানা আকৃতি ধারণ করবে, তখন এখানে আবার আরেকটি বালানাশক স্প্রে করা লাগবে এবং এই পরামর্শ আমাদের যারা কর্মকর্তা আছেন মাঠ পর্যায়ে তারা কৃষকদেরকে সার্বক্ষণিক করে দিয়ে যাচ্ছেন এবং আমাদের কারিগরি উন্নয়ন সহযোগিতা অব্যাহত রয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় 5000 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে, আর ফলন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 80,000 মেট্রিক টন। সময় সংবাদ, খাগড়াছড়ি।
বগুড়ার মহাস্থানগড় মোকামে সরবরাহ কমায় সব রকমের সবজির দাম বেড়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী আব্দুল আওয়াল, চলে যাচ্ছি তার কাছে। বগুড়ার মহাস্থানগড় সবজির মোকামে কিন্তু শীতকালীন যে আবহাওয়া এটি চলে যাওয়া, সব ধরনের সবজির যে সরবরাহ সেটি একেবারে কমে এসেছে। তবে আলুর আসলে ভরা মৌসুমে কিন্তু আলুর যেই পর্যাপ্ত মজুদ সেটি কিন্তু আমরা দেখতে পেরেছি। তবে আলুর যে অব্যাহত দরপতন ছিল গত বছরেও, তা কিন্তু এবছরেও অব্যাহত আছে। বিশেষ করে কৃষকরা যারা আছেন তারা কিন্তু আসলে যে আলুর যে উৎপাদন, এতে করে কিন্তু তারা আসলে বিপাকে পড়েছেন। এবং এই যে মহাস্থানগড় সবজির মোকাম, যেটি দেশের অন্যতম বড় সবজির মোকাম হিসেবে পরিচিত, এখানে কিন্তু আলু মাত্র 10 থেকে 12 টাকা কেজিতে সর্বোচ্চ এখানে বিক্রি হচ্ছে। এবং কৃষকরা বলছেন অতিরিক্ত যে আসলে সার বা কীটনাশকের দাম তাদের মাঠে পোহাতে হয়েছে, এছাড়াও তাদের যেই শ্রমিক খরচ ইত্যাদি মিলিয়ে এই যেই মোকাম পর্যন্ত নিয়ে আসা, এই সব খরচে কিন্তু তাদের আসলে যেই দাম তারা পাচ্ছেন, এতে কিন্তু তাদের আসলে লোকসান পোহাতে হচ্ছে। তবে এবং সবচেয়ে বড় বিপাকে পড়েছেন কৃষকেরা এই যে কয়েকদিন ধরে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু আসলে এই যে আলুর যে ক্ষেতগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা দাবি করেছে যে পানি জমে গিয়েছে ইতিমধ্যে। এবং বৃষ্টি যদি আসলে অব্যাহত থাকে এবং আবহাওয়ার বৈরীতা যদি আসলে বজায় থাকে, সেক্ষেত্রে কিন্তু আসলে মাঠে থাকা আলুগুলো কিন্তু আসলে পচে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অন্যান্য যে সবজিগুলো রয়েছে এর মধ্যে কিন্তু করলা বিক্রি হচ্ছে এখানে 100 থেকে 110 টাকা কেজিতে পাইকারিতে, সজিনা বিক্রি হচ্ছে 150 টাকা থেকে 160 টাকায়। এছাড়াও বেগুন 60 থেকে 65 টাকা কেজিতে কিন্তু এখানে বিক্রি হচ্ছে। মূলত আসলে শীতের মৌসুম চলে যাওয়ার কিন্তু ফলে কিন্তু আসলে এই সবজিগুলো যেগুলো আছে এগুলোর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও যেই লাউ রয়েছে এখানে সেগুলো 20 থেকে 25 টাকা পাইকারিতে, এবং এখানে কিন্তু ফুলকপি বাঁধাকপি যেগুলো আছে সেগুলো আসলে 12 থেকে 15 টাকার মধ্যে কেজিতে এখানে পাইকারিতে বিক্রি হচ্ছে। এছাড়াও ছাঁচি লাউ সহ অন্যান্য যেই সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনো বাজারে পাওয়া যাচ্ছে, সেগুলোর দাম মোটামুটি নাকালের মধ্যেই রয়েছে। এবং মরিচের দাম গত দুদিন আগেও কিন্তু এখানে 50 থেকে 60 টাকা কেজিতে ছিল পাইকারিতে। তবে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু মাত্র দুদিনের ব্যবধানে আসলে মরিচের দাম আবারও কেজিতে 20 থেকে 30 টাকা বেড়ে গিয়ে কিন্তু 80 টাকায় আজকে এখানে মহাস্থানগঞ্জ যে সবজির মোকাম রয়েছে এখানে পাইকারিতে বিক্রি হচ্ছে। আর পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে, কেজিতে 3 থেকে 4 টাকা, এখন 40 টাকা কেজিতে কিন্তু এখানে আসলে বিক্রি হচ্ছে। এখানে যারা কৃষকরা আছেন তারা বলছেন তাদের যে উৎপাদন খরচ, সেই উৎপাদন খরচ মিটিয়ে কিন্তু তারা আসলে ন্যায্য দামে এই যেই পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা আসলে এখানে আড়তদারদের কাছে বিক্রি করে থাকেন। তবে আড়তদারদের কাছ থেকে কিন্তু আসলে হাত বদলের সঙ্গে সঙ্গে নানা সিন্ডিকেটের ফলে কিন্তু আসলে এই যেই দাম রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে যে 50 থেকে 60 টাকা করে প্রতিদিন এই সবজিগুলো রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে চলে যায়, আর সেখানে কিন্তু আসলে এই সিন্ডিকেটের হাত বদলের কারণে কিন্তু দাম বৃদ্ধি পায়। তো বগুড়া থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। বন্দরের 3rd টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ নিয়ে জাপানের প্রতিনিধি দলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। শুক্রবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে 3rd টার্মিনাল পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রকল্পটি দ্রুত চালু করতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন নীতি নির্ধারকরা। বৈঠকে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। জাপানের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন দেশটির ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট ভাইস মিনিস্টার নাকায়ামা রিকো। 3 দশকের স্থবিরতা কাটিয়ে আধুনিকায়ন করা হচ্ছে বগুড়ার কাহালু বেতার কেন্দ্র। শুক্রবার বিকেলে কাহালুর দরগাহাট এলাকার বাংলাদেশ বেতারের কার্যালয় পরিদর্শনে এসে কথা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, বগুড়ার বেতার নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। দ্রুত এই কেন্দ্রটিকে ফ্রিকোয়েন্সি মডিউল ব্যান্ডে রূপ দেওয়া হবে। বেতার কেন্দ্রের অনুষ্ঠানে গুরুত্ব দেওয়া হবে জেলার সংস্কৃতি ঐতিহ্যকে। পুরো প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 50 কোটি টাকা। যত দ্রুত সম্ভব FM ব্যান্ডে ট্রান্সফার করতে হবে, সেই কাজে আমরা হাত দেব। তার চেয়ে তো বড় কথা হচ্ছে যে এত দীর্ঘ সময় যাবৎ 1979 থেকে শুরু করে এই পর্যন্ত এর মাঝখানের চলার গতিটা এত স্লোথ যে আমি খুবই অবাক হয়েছি। এবং এর মধ্যে আর কোনোই কারণ নাই, একমাত্র শহীদ জিয়াউর রহমান, পরবর্তীকালে বেগম খালেদা জিয়ার সরকারের প্রতি
পরবর্তী সরকারগুলির যে একটা ঈর্ষা কাজ করেছে, সেই ঈর্ষার শিকার হয়েছে এই কাহালু বেতার কেন্দ্র। ফ্যাসিস্টের দোষর আখ্যা দিয়ে রাষ্ট্রপতিকে অভিশংসন করার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি। আর কোথাও কোনো ফ্যাসিস্টের সঙ্গে আপোষ হবে না বলে মন্তব্য করেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এই সংসদে আমরা কোনো ফ্যাসিস্টের দোসরকে চাই না, ফ্যাসিবাদ মুক্ত, ফ্যাসিস্টের দোসর মুক্ত আমরা জাতীয় সংসদ দেখতে চাই। কিন্তু গতকালকে আমরা দুঃখজনকভাবে খুব ভালোভাবে শুরু হলেও, আমরা খুব আন্তরিকতার সাথে পার্টিসিপেট করলেও দেখা গেল যে ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতিকে বক্তব্য দিতে দেওয়া হলো। এটি করে জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সংসদ, সেই সংসদের সাথে এক ধরনের প্রতারণাই করা হলো। আমরা কোথাও আপোষ করব না। অনেকে বলে সংসদে নাকি প্ল্যাকার্ড ঝুলানো যাবে না, সংসদে কি চুপ্পুকে ঝুলাইছেন, ওইটা কি ভালো কাজ ছিল? এই জন্য বলবো কোথাও কোনো ফ্যাসিস্টের সাথে আমরা আপোষ করব না। পাবনায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি জব্দ হওয়া তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার সকালে সুজানগরের পূর্ব বনগ্রাম ও চীনাখরা বাজারে অভিযান চালায় সংস্থাটি। জ্বালানি তেল মজুদের এখতিয়ার না থাকলেও আজিমুদ্দিন ট্রেডার্স থেকে পাওয়া যায় 300 লিটার পেট্রোল। অন্যদিকে মেসার্স মামুন মেশিনারিজ থেকে পাওয়া যায় 4,500 লিটার ডিজেল। অবৈধভাবে জ্বালানি তেল মজুদের প্রমাণ মেলায় দুটি প্রতিষ্ঠানকে সর্বমোট 50,000 টাকা জরিমানার নির্দেশ দেন ভোক্তা অধিদপ্তরের পাবনা বিভাগীয় সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। গাইবান্ধায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ভিজিএফের 10 বস্তা চাল জব্দ করেছে পুলিশ। শুক্রবার দুপুরে সুন্দরগঞ্জ শান্তিরাম ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা থেকে চালগুলো জব্দ করা হয়। স্থানীয়দের অভিযোগ, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের জন্য ইউনিয়ন পরিষদের ভিজিএফের চাল বিতরণ চলছিল। এ সময় একটি অটোভ্যানে করে চালের বস্তাগুলো পরিষদ এলাকা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হলে স্থানীয়রা তা আটক করে পুলিশকে খবর দেন। ঘটনা জানাজানি হলে এলাকার চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম। মিথ্যা ঘোষণায় আমদানির সময় বেনাপোল স্থলবন্দরে 6 কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বন্দরের 37 নম্বর পণ্যাগার থেকে চালানটি জব্দ করা হয়। কাস্টম কর্তৃপক্ষ জানায়, বেকিং পাউডার আমদানির ঘোষণা দিয়ে ঋণপত্র খোলে সাফা ইনপেক্স। খালাসে সহায়তা করে C&F এজেন্ট হুদা ইন্টারন্যাশনাল। তবে পণ্যাগারে বেকিং পাউডারের পরিবর্তে পাওয়া যায় পোশাক, প্রসাধনী ও বিশেষ ধরনের রাসায়নিক। পরে পণ্যগুলো জব্দ করা হয়। মিথ্যা ঘোষণায় আমদানি প্রতিরোধে তৎপরতা চলমান বলে জানিয়েছে কাস্টম কর্তৃপক্ষ। নেত্রকোনায় বজ্রপাতে 2 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে জেলার খালিয়াজুরির বাজন্তী হাওরে মাঠে কাজ করছিলেন কৃষক সুধীর দাস। সেই সময় হঠাৎ বজ্রপাত শুরু হয়। গুরুতর আহত হন সুবীর। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। একই সময় দুর্গাপুর উপজেলার চণ্ডীগড়ের কাজের সন্ধানে বের হন রাজমিস্ত্রি আকাশ মিয়া। পথে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। গুরুতর আহত আকাশকে ক্ষেতের পাশে পড়ে থাকতে দেখলে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে আকাশ মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ভোলায় নিখোঁজের 3 দিন পর সেপটিক ট্যাঙ্ক থেকে লিটন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে দৌলত খানের চর খলিফা ইউনিয়নের একটি নির্মাণাধীন সেপটিক ট্যাঙ্ক থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সন্দেহ হয় স্থানীয়দের। সেখানে রাজমিস্ত্রি লিটনের মরদেহ পড়ে থাকতে দেখলে খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনরা জানান, গত 11 মার্চ রাত থেকে নিখোঁজ ছিলেন লিটন। আমার বাইরে যে মারছে, আমি কঠিন বিচার চাই। ওরা এই ঘটনা জানার পরে এই মহিলারা চলে গেছে এন থেকে, বাড়ি থেকে সব এন থেকে উদো। নতুন হাউস বালু টালু দেওয়ানো, ভিতরে লাশের মতো দেখা যায়, তারপরে বাইর করে দেখে লাশ আছে।
সাতক্ষীরায় মন্দিরে চুরির ঘটনায় জড়িত সন্দেহে সংঘবদ্ধ চক্রের 6 জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, সম্প্রতি মায়ের বাড়ি মন্দির সহ 2টি মন্দিরে প্রতিমার স্বর্ণালংকার চুরি হয়। অভিযোগ পাওয়ায় বৃহস্পতিবার শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর চক্রের 6 সদস্যকে গ্রেফতার করা হয়। জেলায় বেশ কয়েকটি বাড়িতেও সম্প্রতি স্বর্ণ চুরির ঘটনা ঘটে। চক্রটিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ। স্বর্ণ আত্মসাতের মামলা হয়েছিল, তার প্রেক্ষিতে আমরা অভিযান পরিচালনা করে মেন যে আসামি তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং উনি স্বর্ণ কোথায় বিক্রি করছে সেখানে থেকে আমরা 2 জনকে অ্যারেস্ট করছি। তাদেরকে রিমান্ডে এনে আমরা জিজ্ঞাসাবাদ করছি। ভোরের সময় আরও থাকছে। আফগানিস্তানে বিভিন্ন স্থানে আবারও বিমান হামলা, পাকিস্তানে তেল ডিপো সহ সামরিক ঘাঁটিতে আঘাত, কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি তালেবান সরকারের। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এতে উপকেন্দ্রের একটি ট্রান্সফরমার সম্পূর্ণ পুড়ে যায়। শুক্রবার রাত 8:45টার দিকে বজ্রপাতের সময় বন্দর মদনগঞ্জ এলাকায় পিজিসিবির এই বিদ্যুৎ উপকেন্দ্রে আগুনের সূত্রপাত হয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। আগুন লাগার পরপরই লেলিহান শিখা ও ধোঁয়ায় আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট, ফাঁড়ি পুলিশ ও উপকেন্দ্রের কর্মীদের যৌথ প্রচেষ্টায় প্রায় 15 মিনিটের মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় 3 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরে অন্য গ্রিডের মাধ্যমে রাত 11:15টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনে পুড়ে গেছে 4টি দোকান। শুক্রবার দুপুরে তারাবো পৌরসভার বিশ্ব রোড এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একটি কার্টনের দোকানে আগুনের সূত্রপাত দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের 3টি দোকানে। প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন স্থানীয়রা। খবর পেয়ে ড্যামরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ শুরু করে। প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে যায় 2টি কনফেকশনারি, কার্টন ও ভাঙাড়ির দোকান। পর্যটন, নদী ও বনাঞ্চল সমৃদ্ধ জনপদ বরগুনা জেলার পর্যটন শিল্পকে বিকশিত করতে সরকারের কাছে দাবি জানিয়েছে ঢাকাস্থ বরগুনা জেলার সাংবাদিক সমিতি। শুক্রবার রাজধানীর একটি হোটেলে সংগঠনটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, বরগুনা জেলার সড়ক যোগাযোগ, শিক্ষা, পর্যটন, নদী, বনাঞ্চল ও মৎস্য খাতের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে গণমাধ্যম কর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে জেলার উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখতে নবনির্বাচিত সংসদ সদস্য সহ জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান তারা। সংগঠনের সভাপতি আব্দুল খালেক লাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌফিক মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকায় কর্মরত বরগুনার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। যুদ্ধের খবর। ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে ইরানের নতুন কৌশল ক্লাস্টার বোমা। ব্যালিস্টিক মিসাইলে ক্লাস্টার বোমার ব্যবহার করে তেল আবিবে হামলা চালাচ্ছে তেহরান। এর লক্ষ্যই হলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেয়া। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের বেশিরভাগ মিসাইল 24টি বোমা বহন করতে পারে, তবে তাদের খোরমানশাহ মিসাইল বহন করতে পারে 80টি ক্লাস্টার বোমা। দিন যত গড়াচ্ছে ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত ততই বাড়ছে। যুদ্ধের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে নতুন নতুন কৌশল অবলম্বন করছে ইরানের সেনারা। ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে ইরান ব্যবহার করছে ক্লাস্টার বোমা। ইসরায়েলে হামলার ক্ষেত্রে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সঙ্গে ক্লাস্টার বোমা ব্যবহার করা হচ্ছে। এর মূল লক্ষ্যই হলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেয়া। বিশেষজ্ঞরা বলছেন, অন্যান্য সাধারণ মিসাইলের চেয়ে এটি আলাদা। যখন ক্লাস্টার মিসাইল লক্ষ্যবস্তুর কাছাকাছি আসে, তখন এটির ভেতর থেকে ছোট ছোট বিস্ফোরক বোঝাই বোমা আকাশের খুব উপরে থাকা অবস্থায় বের হয়ে আসে। এরপর বোমাগুলো বৃষ্টির মতো নিচে বিস্তৃত এলাকার দিকে ছুটে আসতে থাকে। ইরানের বেশিরভাগ মিসাইল সাধারণত 24টি বোমা বহন করতে পারে, তবে তাদের খোরমানশাহ মিসাইল বহন করতে পারে 80টি ক্লাস্টার বোমা। সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বানানো হয়েছে বড় মিসাইলকে আটকানোর জন্য। ফলে ক্লাস্টার বোমার বিরুদ্ধে এগুলো খুব বেশি কাজ করতে পারে না। প্রতিরক্ষা মিসাইল ক্লাস্টার মিসাইলে আঘাত হানলেও এটি থেকে ছোট বোমাগুলো বেরিয়ে আসে।
ইসরায়েলে আয়রন ডোম এমন ছোট ছোট বোমা আটকাতে পারে, কিন্তু ইরানের ক্লাস্টার বোমাগুলো খুবই দ্রুত বেগে আসে এবং এগুলো অত্যন্ত ছোট। ফলে আয়রন ডোমও এই বোমাগুলো ধ্বংস করতে হিমশিম খায় বলে জানিয়েছেন ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ। যদিও ক্লাস্টার বোমার ব্যবহার আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ, কেননা এগুলো ছড়িয়ে ছিটিয়ে যে কোনো জায়গায় আঘাত হানতে পারে। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইরান জুড়ে পালিত হচ্ছে আল কুদস দিবস। নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনির প্রতি সমর্থন জানান লাখো মানুষ। একই সঙ্গে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেন সাধারণ ইরানিরা। এদিকে সমাবেশ চলাকালে তেহরানের ফিরদৌসি স্কয়ারের কাছে বিমান হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এতে একজন নিহত হয়েছেন। জ্বলছে মার্কিন ও ইসরায়েলি পতাকা। স্থানীয় সময় শুক্রবার ইরানের রাজধানী তেহরানের রাস্তায় নামেন লাখো মানুষ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগানে মুখর হয় শহরটি। আল কুদস দিবসের মিছিলে অংশগ্রহণকারীরা বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি এবং নিহত সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি হাতে নিয়ে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেন। রাজধানী শহর বাদেও ছোট বড় বিভিন্ন শহরে বিশাল জনসমাবেশ হয়েছে। সমাবেশ চলাকালেই তেহরানের ফিরদৌসি স্কয়ারের কাছে বিমান হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া গেছে। প্রতিবছর রমজান মাসের শেষ শুক্রবার আল কুদস দিবস পালন করে ইরানিরা। মুসলমানদের প্রথম কেবলা পবিত্র বায়তুল মুকাদ্দাস দখলমুক্ত করার আন্দোলনের প্রতীকী দিন এটি। 1979 সালে ইরানে প্রথম পালিত হয় দিবসটি। ফিলিস্তিনি জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ এবং দখলদার ইসরায়েল কর্তৃক জেরুজালেম দখলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এই দিবস পালন করা হয়। এই দিনটি মুসলিম উম্মার ঐক্য, ফিলিস্তিন মুক্তি ও জায়নবাদ বিরোধী আন্দোলনের একটি বৈশ্বিক প্রতীকে পরিণত হয়েছে। অর্জিতা শেহসিন, সময় সংবাদ। ইরাকের আকাশে বিধ্বস্ত হওয়া মার্কিন KC-135 রিফুয়েলিং উড়োজাহাজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলোর কাজ কি, দাম কত, তা নিয়েই এবারের প্রতিবেদন। KC-135 উড়োজাহাজ যুদ্ধক্ষেত্রে এই ট্যাঙ্কার উড়োজাহাজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লক্ষ্যবস্তু অনেক দূরে হলে যুদ্ধবিমান বা বোমারু বিমানগুলোকে যুদ্ধের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ করে এগুলো সচল রাখে। আকাশে জ্বালানি নেয়ার প্রক্রিয়া বেশ জটিল। ট্যাঙ্কার উড়োজাহাজ থেকে একটি নল বের করে নিচে নামিয়ে দেওয়ার আগে অন্য যুদ্ধবিমান বা বোমারু বিমানকে ট্যাঙ্কারের খুব কাছ দিয়ে উঠতে হয়। যুদ্ধবিমানের পাইলট তখন নলের দিকে এগিয়ে যান এবং ট্যাঙ্কারের নিচের আলোক সংকেত অনুসরণ করে নিজের অবস্থান এমনভাবে সমন্বয় করেন যাতে নলটি যুদ্ধবিমানের সঙ্গে যুক্ত হতে পারে। সংযোগ স্থাপিত হওয়ার পর জ্বালানি স্থানান্তরের এই প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক মিনিট সময় লাগে। পুরোটা সময় যুদ্ধবিমানটি বড় ট্যাঙ্কার থেকে মাত্র কয়েক ফুট দূরত্বে অবস্থান করে। শত্রুর নজর এড়াতে অনেক সময় জ্বালানি নেয়ার এই মিশনের সময় উড়োজাহাজের সব আলো নেভানো থাকে। সাধারণত একটি KC-135 বিমানে 3 জন ক্রু থাকেন। মার্কিন বিমান বাহিনীর তথ্য মতে এয়ার মোবিলিটি কমান্ডের বহরে এ ধরনের প্রায় 400টি ট্যাঙ্কার বিমান রয়েছে। গণমাধ্যমের তথ্য মতে 60 বছরেরও বেশি সময় ধরে এই উড়োজাহাজ মার্কিন বিমান বাহিনীর আকাশপথে জ্বালানি সরবরাহের প্রধান প্ল্যাটফর্ম হিসেবে বৈশ্বিক সামরিক অভিযানে সহায়তা দিচ্ছে। তথ্য বলছে 1998 অর্থ বছরের স্থির ডলারের হিসাবে প্রতিটি KC-135 উড়োজাহাজের উৎপাদন খরচ প্রায় $3,96,00,000। উড়োজাহাজটি তৈরি করে বোয়িং কোম্পানি। বর্তমানে নতুন করে আর তৈরি না করে এসব উড়োজাহাজকে আধুনিকায়ন করা হচ্ছে। এতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়ে থাকে। রাইসা জান্নাত, সময় সংবাদ। গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও থামছে না ইসরায়েলি বর্বরতা। উত্তর গাজায় 4 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। একই দিন গাজায় ইসরায়েলি হামলায় এক শিশু নিহত ও আরও 2 জন আহত হয়েছেন। অন্যদিকে গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘ বলছে গেল 2 দিনে সীমিত আকারে জ্বালানি ছাড়া অধিকাংশ ত্রাণবাহী ট্রাক উপত্যকায় প্রবেশের অনুমতি পায়নি। উত্তর গাজার আবাসিক এলাকায় 4 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। বিবৃতিতে তারা জানায়, সেনা টহল দেওয়ার সময় ওই 4 ব্যক্তি নির্ধারিত হলুদ লাইন অতিক্রম করে সেনাদের দিকে এগিয়ে এলে গুলি চালানো হয়। একই দিন উত্তর গাজায় ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন। পাশাপাশি গাজা সিটি ও উপত্যকার মধ্য ও দক্ষিণাঞ্চলেও বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এতে যুদ্ধবিরতির পরও এলাকায় উত্তেজনা ও নিরাপত্তা সংকট বেড়েছে।
গাজায় মানবিক সহায়তা প্রবেশে বড় ধরনের বাধার কথা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মুখপাত্র স্টিফেন দুজারিখ বলেন, গেল 2 দিনে ইসরায়েল নিয়ন্ত্রিত কেরেম শালুম সীমান্তে পাঠানো ত্রাণবাহী কোনো ট্রাকই প্রবেশের অনুমতি পায়নি। এতে উপত্যকায় খাদ্য, ঔষধ ও জরুরি সরঞ্জাম সহ গুরুত্বপূর্ণ সহায়তা প্রবেশ প্রায় বন্ধ হয়ে গেছে। এতে গাজায় আগে থেকেই সংকটে থাকা মানবিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। আফগানিস্তানে আবারও বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে শিশুসহ অন্তত 6 জন নিহত এবং 12 জন আহত হয়েছেন। শুক্রবার দেশটির একটি জ্বালানি তেলের ডিপোয় এই হামলা চালানো হয়। এছাড়া হামলা হয়েছে কাবুল, কান্দাহার, পাখতিয়া প্রদেশ সহ বেশ কয়েকটি জায়গায়। হামলার কথা স্বীকার করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। অন্যদিকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তালেবান সরকার। আফগানিস্তানের বেশ কয়েকটি এলাকায় আবারও বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। স্থানীয় সময় শুক্রবার দেশটির কান্দাহার বিমানবন্দরের কাছে বেসরকারি উড়োজাহাজ পরিবহন প্রতিষ্ঠান ও জ্বালানি তেলের ডিপোয় হামলা চালানো হয়। এছাড়া রাজধানী কাবুল ও নানগারহার প্রদেশেও হামলা হয়েছে। এতে শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান সরকার। পাকিস্তানের এই হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। হামলায় ক্ষতিগ্রস্ত জ্বালানি তেলের ডিপো থেকে বেসরকারি উড়োজাহাজে তেল সরবরাহ করা হয় বলে জানান তিনি। এখান থেকে জাতিসংঘের উড়োজাহাজও তেল নেই। মধ্যপ্রাচ্যের যুদ্ধের মধ্যেই পাকিস্তানের এ হামলা আঞ্চলিক অস্থিরতা আরও বাড়াবে বলেও উল্লেখ করেন জাবিউল্লাহ মুজাহিদ। হামলার বিষয়ে পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষ জানায়, কাবুল, কান্দাহার ও পাকতিয়া প্রদেশে 4টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। কান্দাহারে তেলের ডিপোয় হামলার কথাও স্বীকার করেছে তারা। গেল মাসেও সংঘাতে জড়িয়েছে দেশ দুইটি। বরকতুল্লাহ, সময় সংবাদ।